আমরা শুরু করি এবার। আমরা আগের দিনে লাস্ট ক্লাসে কি পড়েছি? আমরা সুইচ কেস পড়েছি, তাই না? হ্যাঁ, সুইচ কেস পড়েছি লাস্ট ক্লাসে। আমি আজকে কিছু বলেছিলাম যে আজকে কি স্টার্ট করব, কিছু বলেছিলাম? কি স্টার্ট করব কিছু বলেছিলাম, যে এর পরের দিন আমরা এটা পড়বো, বলেছিলাম কিছু স্যার সেরকম? গো টু পড়াবেন। ওকে। হ্যাঁ, গো টু আমাদের হয়নি, তাই তো? গো টু স্টেটমেন্ট আমাদের হয়নি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা গো টু দিয়ে স্টার্ট করব। গো টু স্টেটমেন্ট দিয়ে আমরা স্টার্ট করব আজকে। গো টু ছোট্ট একটা কনসেপ্ট, বেশিক্ষণ সময় লাগবে না হয়তো আমাদের। তারপরে আমরা নেক্সট কনসেপ্টে আসবো। ওকে, চলো শুরু করবো এবার। কনসেপ্টটা হচ্ছে আমাদের গো টু স্টেটমেন্ট। চলো। গো টু স্টেটমেন্ট ইন সি। ওকে, তো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট গো টু। আর গো টু কনসেপ্ট থেকে তোমাদের গো টু টপিক থেকে আগের বছরে সিতে একটা কোশ্চেন এসেছিল, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ গো টু স্টেটমেন্ট, এক্সপ্লেন উইথ এক্সাম্পল। ওকে, তো গো টু সেটা আমরা পড়বো আজকে, ডিটেলসে পড়বো, যাতে আমাদের যা যে কোনো কোশ্চেন আসুক না কেন, যাতে আমরা সেখান থেকে আমরা যাই কোশ্চেন আসবে যাতে আমরা করতে পারি। ওকে, সেটাই তার জন্য সেভাবেই আমরা পড়বো। তো সিতে গো টু স্টেটমেন্ট, গো টু নামটা শুনি আমরা বুঝতে পারছি যে কোথাও যেতে বলছে আমাকে, তাই না? গো টু স্টেটমেন্টের বেসিক্যালি যে গো টুটা আমরা ব্যবহার করি না, এই গো টুটা কিন্তু আমাদের সিতে ওই যে 32টা কিওয়ার্ড আছে, ওল্ড ভার্সনের কথা বলছি, তার মধ্যে কিন্তু একটা কিওয়ার্ডের নামও হচ্ছে গো টু। এটা কিন্তু একটা কিওয়ার্ড, মানে এই ওয়ার্ডটার একটা স্পেসিফিক মিনিং আছে। আমি সমস্ত পারপাসে আমি কিওয়ার্ডটাকে ইউজ করতে পারবো। তুমি তো ভাবছো যে যে স্যার আমি যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি ইন্টিজার গো টু বলে, তোমাকে এরর দেখাবে, কারণ তুমি কোনো কিওয়ার্ডের নামে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতেই পারো না। ওকে, এর কিন্তু একটা স্পেসিফিক পারপাস আছে, এটা কিন্তু রিজার্ভ, এর যে মিনিংটা কিন্তু রিজার্ভ, তার জন্য এটাকে বলা হয় রিজার্ভ কি ওয়ার্ড বা কিওয়ার্ড। আর সিতে আমাদের গো টু যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে এটাকে গো টু স্টেটমেন্ট বলা হয়। সিতে তোমার সমস্ত লাইনগুলোকে আমরা স্টেটমেন্ট বলতে পারি, কিন্তু সিতে তোমার গো টুটা হচ্ছে একটা স্টেটমেন্ট। যে স্টেটমেন্টটা কি ধরনের স্টেটমেন্ট না, একটা জাম্পিং স্টেটমেন্ট। ওকে, একটা জাম্পিং স্টেটমেন্ট। তো সিতে আবার জাম্প কি করে করব, তাই না? তাহলে এই স্টেটমেন্টটাকে দিয়ে আমরা জাম্প করতে পারি, সত্যি আমরা জাম্প করতে পারি, কিন্তু জাম্পিংটা করাটা আমি তোমাকে দেখাবো থ্রু এক্সাম্পল। তো জাম্পিং স্টেটমেন্ট ইন জেনারেল, জাম্পিং স্টেটমেন্টকে আমরা আবার টু টাইপে ডিভাইড করা যায়। একটাকে বলা হয় কন্ডিশনাল জাম্প, আর একটাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প। তো জাম্প আবার দু রকমের, একটা কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল জাম্প মানে হচ্ছে যে যখন আমরা কোনো কন্ডিশনের উপরে বেস করে আমার সিতে, আমার সি এর কোনো একটা লাইনের প্রোগ্রাম, মানে কোনো একটা লাইন থেকে আমি যখন অন্য কোনো একটা লাইনে জাম্প করতে পারি বাই ইউজিং এনি কন্ডিশনস, তখন তাকে বলা হয় কন্ডিশনাল জাম্প। আর যদি আমি কোনো কন্ডিশন ছাড়াই যদি আমি আমার সিতে আমার প্রোগ্রামের হয়তো লাইন নাম্বার 5 থেকে আমি জাম্প করছি লাইন নাম্বার 10-এ, বাট উইদাউট এনি কন্ডিশনস, তখন তাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প। তাহলে গো টুটা হচ্ছে আমাদের এক্সাম্পল অফ আ আনকন্ডিশনাল জাম্পিং স্টেটমেন্ট। গো টু কিন্তু কন্ডিশনের উপরে বেস করে জাম্প করে না, গো টু কিন্তু আনকন্ডিশনাল জাম্প করে, কোনো কন্ডিশন ছাড়াই কিন্তু জাম্প করে যাবে। তুমি যেখানে লিখবে গো টু L1 বা গো টু লেভেল, তোমাকে সেই পার্টিকুলার লেভেলে কিন্তু জাম্প করবে। আমি আসবো লেভেলের কনসেপ্টে। তাহলে গো টু স্টেটমেন্টকে আমরা ব্যবহার করতে পারি আমার প্রোগ্রামের কোনো একটা স্টেটমেন্ট থেকে আমার প্রোগ্রামের অন্য কোনো একটা স্টেটমেন্টে, মানে আমরা এনি হোয়ার, ফ্রম এনি হোয়ার টু এনি হোয়ার। ঠিক আছে, এক কথায় বলতে গেলে আমরা ফ্রম এনি হোয়ার টু এনি হোয়ার,
সেখান থেকে আমি জাম্প করতে পারি, আবার যেখানে খুশি জাম্প করতে পারি। কিন্তু আমার কিন্তু প্রোগ্রামের মধ্যে থাকতে হবে। আমি প্রোগ্রামের লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 10 এ জাম্প করছি, না প্রোগ্রামের 5 লাইন নাম্বার 5 থেকে লাইন নাম্বার 6 এ জাম্প করছি, এটা কিন্তু কোনো ম্যাটার না। আমি যেখান থেকে খুশি যেখানে খুশি জাম্প করতে পারি। তো এবার কিভাবে জাম্প করা যায়, সেই জাম্প করার জন্য আমাকে তো ফার্স্টে জাম্পটা কি করে করতে হয় সেটা শিখতে হবে। তো আমাকে প্রথমে জানতে হবে তার সিনট্যাক্সটা কি, যে কি করে জাম্প করব। তারপরে আমরা জাম্প করা দেখবো। আগে জাম্প করাটা শিখে নি কি করে জাম্প করতে হয়, তারপরে জাম্প করবো আমরা প্রোগ্রামের থ্রু দিয়ে। তো আমি এখন সিনট্যাক্স দেখাবো যে গোটু তার সিনট্যাক্স কি কিভাবে আমরা গোটুকে ব্যবহার করব। গোটু আমি তোমার দুটো সিনট্যাক্স দেখাবো, একটা হচ্ছে সিনট্যাক্স 1, একটা হচ্ছে সিনট্যাক্স 2। দুটো রুলস বলবো আমি, গোটু ব্যবহার করার দুটো রুলস বলবো, সিনট্যাক্স 1 আর হচ্ছে সিনট্যাক্স 2। সিনট্যাক্স 1টা এরকম, ধরে নাও তোমার একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে ধরে নাও কিছু লাইন আছে, কিছু স্টেটমেন্ট, এগুলো কিছু স্টেটমেন্ট বা লাইন অফ কোড। তারপরে ধরে নাও তুমি একটা গো টু স্টেটমেন্ট ব্যবহার করেছো। কিভাবে ব্যবহার করবে না, গো টু তোমাকে একটা লেবেলকে স্পেসিফাই করতে হবে। লেবেল মানে হচ্ছে যে তুমি কি দেখে চিনবে, যে আমার কম্পাইলার কি দেখে চিনবে যে সে কোথায় জাম্প করবে, তাকে বলা হয় লেবেল। ওকে, তো ধরো আমি তোমার লেবেলের নাম কি দেবো, L1, L2, L3, তুমি কাউ, ডগ, স্নেক, যা খুশি নাম দাও না লেবেলে। মানে তুমি কোথায় জাম্প করবে, আর তুমি যেখানে জাম্প করবে সেখানে কি তোমাকে এই লেভেলের নামটাই লিখতে হবে। তুমি যদি গো টু L1 করো, তুমি যেখানে জাম্প করবে সেখানে তোমাকে কিন্তু তোমাকে এই L1 লিখতে হবে। এবার ধরো আমার জন্য আরো কিছু লাইন অফ কোড আছে, আমি ধরো হয়তো এই লাইন অফ কোডে ধরো আমি জাম্প করবো, তাহলে কিন্তু লেভেলটা কিন্তু আমাকে এখানে স্পেসিফাই করতে হবে, লেভেল দিয়ে কোলন। ওকে, গো টু লেভেল সেমিকোলন। আর আমি যেখানে জাম্প করছি তার, দেখো তার আগে আমি তখন দেখো সেই লাইনটাকে তোমার কি লিখেছি, লেভেল দিয়ে কোলন দিয়েছি। দিয়ে পরে হয়তো আমার প্রোগ্রামে আরো কিছু রেস্ট অফ দা কোড থাকতে পারে। তাহলে আমি আমার কম্পাইলার এই প্রথম 3টে লাইন কোডকে এক্সিকিউট করার পর যখন সে আসবে গো টু লেভেলে, বা কম্পাইল করার পর, আমি তো কম্পাইলার তো আর এক্সিকিউট করতে পারে না, কম্পাইল করতে পারে। তো কম্পাইল করার পর যখন গো টু লেভেলে আসবে, তখন কিন্তু কম্পাইলার বুঝতে পারবে যে তার মানে আমাকে এই লাইনটাকে কম্পাইল করার পর আমাকে জাম্প করতে হবে কোথায়, না এই লেভেলে। তো তুমি তখন কম্পাইলার তখন কি করো, তখন কিন্তু এই লাইনের পর থেকে সে কিন্তু খুঁজে বেরোবে যে কোথায় লেভেলটা স্পেসিফাই করা আছে। সে তখন ধরো অনেকক্ষণ খোঁজার পর দেখলো যে লেভেলটা এখানে স্পেসিফাই করা আছে, তখন কিন্তু এই লাইন থেকে কিন্তু সে জাম্প করবে এই পার্টিকুলার লাইনে। মাঝখানে যে কোডগুলো আমার থাকছে, এই যে তোমাদের 3টে লাইনের যে কোড থাকছে না, এই কোডটা কিন্তু আর এক্সিকিউট হবে না। তাহলে আমরা কিছু স্পেসিফিক পোর্শন অফ কোডকে আমরা স্কিপ করতে পারি বা এক্সিকিউট না করতে পারি। দিয়ে আমি লেভেল তোমার যেখানে স্পেসিফাই করা আছে সেই লাইন থেকে আমার কোডটা এক্সিকিউশন করা স্টার্ট করলো, আমার প্রোগ্রামটা কিন্তু এক্সিকিউশন করা স্টার্ট করলো। দিয়ে আমার ধরো তোমার এখানে কিন্তু হয়তো তোমার মেন টাস্ক তোমার শেষ হয়ে গেছে, হয়তো তোমার এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার এখানে গো টু লেভেল, তাহলে আমি এই সিনট্যাক্স 1 এর থ্রু দিয়ে আমি কিন্তু তখন জাম্প করছি। আমি ধরলাম তোমার লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, ধর লাইন নাম্বার 4। দেখো আমি লাইন নাম্বার 4 থেকে তখন কিন্তু জাম্প করছি কোথায়, 5, 6, 7, এটা ধরো আমাদের লাইন নাম্বার 8। আমি দেখো লাইন নাম্বার 4 থেকে কিন্তু জাম্প করতে হবে লাইন নাম্বার 8 এ। ওকে, তাহলে আমি যে ডাইরেকশনে জাম্পটা করছি, আমি দেখো কিন্তু আমার ফরওয়ার্ডে আমি জাম্প করছি। তাহলে তার জন্য এই সিনট্যাক্স 1টা হচ্ছে আমাদের ফরওয়ার্ড জাম্পের। আমি ফরওয়ার্ডলি আমি ফরওয়ার্ড জাম্প করছি, সামনের দিকে জাম্প করছি। ওকে, আবার ধরো অনেকে আবার বলছে যে তাহলে তাহলে কি গো টু ব্যাকওয়ার্ড জাম্প করতে পারে না, শুধু কি ফরওয়ার্ড জাম্প করতে পারে? তো তার জন্য হচ্ছে আমার সিনট্যাক্স নাম্বার 2। আমি দেখাবো এখানে গো টু দিয়ে আমরা ব্যাকওয়ার্ডও জাম্প করতে পারি। না ধরে নেওয়া যাক আমার ধরো কিছু লাইন অফ কোড আছে। ওকে, আমার ধরো এখানে স্পেসিফাই করা আছে গো টুটা, মানে লাস্টে গিয়ে ধরো স্পেসিফাই করা আছে গো টু ধরো লেভেলই বলছি আমি তো লেভেলটা তোমার নাম যা খুশি লিখতে পারি, গো টু লেভেল করলাম। আমার আরো কিছু লাইন অফ কোড আছে। এবার এই লেভেলটা আমার স্পেসিফাই করা আছে হয়তো এই 3 নাম্বার লাইনে। তাহলে এখানে আমার জাম্পিং এর ডাইরেকশনটা দেখো কিন্তু জাস্ট রিভার্স। যে এখন দেখো প্রথম থেকে তোমার দেখো এই লাইন অফ কোডগুলো তোমার এক্সিকিউট করে কিন্তু বেরিয়ে চলে আসবে, চলে আসলো এক্সিকিউট করে। যখনই গিয়ে দেখছে গো টু L1 এই লাইনে গিয়ে, তখন কিন্তু কন্ট্রোলটা এবার জাম্প করছে, যে লেভেলটা কোথায় আছে সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে কম্পাইলার। তখন সে দেখলো যে লেভেলটাকে স্পেসিফাই করা আছে যে গোটাকে ডিক্লেয়ার করার জাস্ট আগে তার ব্যাকওয়ার্ডে, তখন সে কিন্তু এখানে কিন্তু জাম্প করছে এই প্লেসে, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড জাম্প। তাহলে আমরা গো টু থ্রু দিয়ে আমি দেখো কিন্তু কোথাও কোনো কন্ডিশনস আমি অ্যাপ্লাই করেছি, দেখো কোথাও কিন্তু আমি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করিনি। আমি যে লাইনে গিয়ে লিখছি গো টু L1 বা গো টু লেভেল, আর আমি লেভেলটাকে যেখানে স্পেসিফাই করছি আমার কিন্তু কন্ট্রোলটা কিন্তু সেখানে শিফট হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড জাম্প। তাহলে গো টু থ্রু দিয়ে আমরা আনকন্ডিশনালি
আমি ফরওয়ার্ড জাম্প যেমন করতে পারি, আমরা কিন্তু ব্যাকওয়ার্ড জাম্পও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমি যেখানে জাম্প করব সেই জাম্পের জায়গাটাকে আমি একটা মার্ক করে নিলাম। অনেকে তোমার দেখবে যে তোমার ধরো যখন কোনো খেলা হয়, ক্রিকেট খেলা খেলা হয়, দেখবে যে অনেকে তোমার ধরো বোলার যারা থাকে তারা তোমার কি করে, ওই পিচের তোমার সামনে এসে সে মানে একটু এগিয়ে এসে তোমার সে কোত্থেকে তার রানটাকে স্টার্ট করবে সে কিন্তু একটা মার্ক করে দেয়। পায়ে করে হয়তো পায়ের জুতো করে হয়তো মার্ক করে দেয়, বা হয়তো রুমালটাকে ফেলে রাখলো, একটা মার্ক করে দেয় যে সে ওখান থেকে তোমার তার রানটাকে স্টার্ট করবে। ঠিক আছে, সেরকম তোমার গো টু লেভেল, তো এই লেভেলটা তোমার হচ্ছে এখানে দেওয়া আছে, মানে কি কম্পাইলার কিন্তু এখন বুঝবে যে যদি তুমি কোনো লেভেল না দিতে তাহলে কিন্তু তোমার কিন্তু কম্পাইলার বুঝতেই পারতো না যে সে কোথায় জাম্প করবে। তো সেই লেভেল আমার কিন্তু তাকে বলা হয় লেভেল বা মার্ক। তুমি মার্ক করে রাখবে তুমি কোথায় জাম্প করবে। ওকে, তো দ্যাট ইজ আ সিনট্যাক্স। এবার সিনট্যাক্সটা তো আমরা দেখলাম। এবার এই সিনট্যাক্সটাকে দেখে আমাকে তো এবার তোমাকে বলতে হবে যে গো টু কিভাবে কাজ করছে, বা এবার জাম্প করাটা এবার আমরা দেখবো। জাম্প করাটা শিখলাম, প্রসেসটা শিখলাম জাম্প করার। এবার কি করে জাম্প করতে হয় সেটা আমরা এবার দেখবো। ওকে, একটা সিম্পল প্রোগ্রাম দেখবো আমরা গো টু দিয়ে। তাহলে এই পর্যন্ত ঠিক আছে। গো টু কি, গো টুর কাজ কি বোঝা গেছে। হোয়াট ইজ গো টু স্টেটমেন্ট আর হোয়াট ইজ দ্য পারপাস অফ গো টু স্টেটমেন্ট, যে কি পারপাস আমরা ব্যবহার করি গো টুকে, আমরা ফরওয়ার্ড জাম্প করতে বা আমরা ব্যাকওয়ার্ড জাম্প করতে। যদি আমার মনে হয় যে আমি কিছু লাইন অফ কোডকে আমরা স্কিপ করব বা এক্সিকিউট করব না, আমার কাছে এমন সময় তোমার মনে হতে পারে যে স্যার আমি তাহলে যদি স্কিপই করবো ভাবি, তাহলে সেই কোডটা আমি লিখবো কেন, আমার সেই কোডটা লেখার কোনো দরকার নেই। কিন্তু আমাকে এমন সময় অনেক সিচুয়েশন আসে যে আমাকে হয়তো একটা প্লেসের পর কি আমাকে সেখান থেকে জাম্প করে বেরিয়ে চলে আসতে হয়, আমি তার পরে কোডগুলো কিন্তু আমার এক্সিকিউট করলে হবে না। তো সেই সিচুয়েশনে কিন্তু আমরা ইউজ করবো গোটুর কনসেপ্ট। আমি তোমাকে কিছু সিচুয়েশন তোমাকে দেখাবো যে আমি কোথায় ইউজ করতে পারি গোটুর কনসেপ্টটাকে। ওকে, কিন্তু আমি তো এত ভালো কিছু বলছি, গোটু নিয়ে এত সহজ জাম্প করা। এবার এই জাম্প করতে গেলে কিন্তু আমার পা হাত পা ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই না? কারণ জাম্প করে যখন লং জাম্প হয় বা হাই জাম্প হয় তখন দেখবে তোমার একটা কোড কাটা হয়, মাটিগুলোকে একটু নরম মানে তোমার ইয়ে করে দেওয়া হয় যাতে তোমার জাম্প করলে না পড়ে। কিন্তু গোটু কিন্তু তোমার যে মাটিটা কিন্তু তোমার ওই আলগা করা থাকে না বা কোনো কোট করা থাকে না, তোমার কিন্তু সেই ফাঁকা মাটি তোমাকে জাম্প করতে হবে, তাহলে কিন্তু হাত পা ভেঙে যাওয়ার চান্সেস আছে। তার জন্য বলা হয় যে গো টু ইউজ করে আমাদের প্রোগ্রামিং এনভায়রনমেন্টে বা আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এ, কারণ আমাদের তোমার সি আমরা ব্যবহার করি, তো সি কিন্তু একটা স্ট্রাকচার প্রোগ্রামিং বা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, তাই না? সিটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে এই স্ট্রাকচার প্রোগ্রামিং এ গো টু হচ্ছে খুব হার্মফুল। আমি এখানে তোমাকে বললাম যে পা ভেঙে যাবে, পা তো ভাঙে না। আমি তো আর এখানে তো আর সত্যি করেই জাম্প করছি না, তাই না? আমি কি আর হাত পা দিয়ে জাম্প করছি কি? তা তো করছি না। আমাদের এখানে পা ভেঙে যাওয়া মানে হচ্ছে যেখানে সিপিইউর এক্সিকিউশন স্পিডটা স্লো ডাউন হয়ে যায়, কমে যায়। কারণ গোটুটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু তাকে সিপিইউ কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়, তাকে প্রোগ্রাম কাউন্টারকে মেনটেন করতে হয়, হ্যাঁ, তাকে রেজিস্টার মেনটেন করতে হয়, তাকে মেমোরিটাকে তাকে বারবার আপডেট করতে হয়, প্রচুর কাজ তাকে করতে হয়, এক্সট্রা অনেক বার্ডেন চলে আসে সিপিইউর কাছে। তার জন্য স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি তুমি এফিসিয়েন্ট প্রোগ্রামিং করতে চাও তাহলে কিন্তু গোটু ব্যবহার করলে হবে না। আমার টাইম কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায় গোটু ইউজ করে কাজ করতে গেলে। আমরা পরে লাস্টে আসবো যে হোয়াই শুড গো টু অ্যাভয়েডেড জাস্টিফাই ইউর স্টেটমেন্ট, যে কেন গোটুকে আমাকে অ্যাভয়েড করতে বলছে, তোমাদেরকে জাস্টিফাই করতে পারে, এরকম কিন্তু কোশ্চেন আসে শীতে, যে আমরা কেন গোটুকে আমরা অ্যাভয়েড করবো। ওকে, যাই হোক সেটা আমরা পরে আসবো, আর আমরা এখন জাম্প করাটা শিখি, তারপরে আমরা পা ভাঙবে না কি ভাঙবে সেটা পরে দেখবো আমরা। ঠিক আছে, চলো একটা এক্সাম্পল দেখি আমরা। প্রথমে আমরা সিনট্যাক্স ওয়ান দিয়ে একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই, তারপরে আমি কিছু পপুলার কিছু এক্সাম্পল আমরা আসবো। আগে একটা সিম্পল একটা এক্সাম্পল আমরা দেখি। ধরে নেওয়া যাক আমার ধরো হেডার ফাইল ডিক্লারেশন আছে, হ্যাশ ইনক্লুড str.h আছে। তারপর ধরো শুরু করছে আমার কোডটাকে, ইন্টিজার মেন, ইন্টিজার মেন। আমার ধরো এখানে একটা ধরো আমি জাস্ট কিছু ডিসপ্লে করবো, কিছু মেসেজকে আমি ডিসপ্লে করবো। ধরো প্রিন্টএফ, আমি ধরো ফার্স্টে তোমার ডিসপ্লে করলাম সি প্রোগ্রামিং, ওকে, সিপিজি। তারপরে ধরো আমি ডিসপ্লে করছি প্রিন্টএফে হয়তো কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনস। তারপরে আমরা ডিসপ্লে করছি আরেকটা মেসেজ, ধরে নাও ডেটা স্ট্রাকচার। আমি এভাবে কিছু মেসেজকে আমি ডিসপ্লে করছি। দেখো কে জয়েন করতে বা চাইছে। তো নেক্সট আমি আবার প্রিন্ট করছি, ধরে নাও নেক্সট আমি ধরে নাও প্রিন্ট করছি হয়তো আর একটা কোনো মেসেজ কথা প্রিন্ট করছি, তো পাইথনকে প্রিন্ট করছি, পাইথন। তো এটা হচ্ছে আমার চারটে আমি প্রিন্টএফ স্টেটমেন্ট লিখেছি। লাস্টে ধরো আমার রিটার্ন জিরো আছে, রিটার্ন জিরো আছে। আমি ধরো এবার এখানে মেনটাকে শেষ করছি। এবার আমি কিন্তু কোথাও কোনো গো টু ব্যবহার করিনি, আমি এবার ব্যবহার করব।
এবার এই গো টু স্টেটমেন্টটা ধরো আমি হয়তো এখানে ইনকর্পোরেট করেছি, ধরো গো টু, আমার লেভেলটার নাম তোমাকে যা বললাম যে সাব ব্যাংক, গরু ছাগল সব হতে পারে, ঠিক আছে, তুমি হয়তো L1, গো টু L1 সেমিক্লোন, আর তুমি হয়তো জাম্প করবে, তুমি হয়তো এখানে, ওকে, তাহলে গো টু L1, আর আমাকে সেই মার্কটা আমাকে দেখাতে হবে যে কোথায় জাম্প করব আমি, আমি জাম্প করবো তোমার এখানে, তাহলে এই প্লেস থেকে আমি জাম্প করব কিন্তু এই প্লেসে। তাহলে এখন তোমার কোডটা তুমি ধরো রান করছো, করে তোমার রান করছো, তোমার কন্ট্রোলটা ফার্স্টে কোথায় আসবে, মেনে আসবে, আসলো, কোনো অসুবিধা নেই, পাশে আমরা আউটপুটটাকে দেখাবো, কি আউটপুটটা পাবো আমরা। তো এখন তোমার কন্ট্রোল তোমার পরের লাইনে আসলো, প্রিন্টএফ সি প্রোগ্রাম, তোমাকে ফার্স্টে তোমার দেখাচ্ছে সিপিজি, দেখালো, আমার স্ল্যাশ এন দেওয়া আছে, লাইন চেঞ্জ করেছি, তারপর তোমার কি আছে প্রিন্ট, তারপর তোমার কোথায় আসলো কন্ট্রোলটা, নেক্সট লাইনে আসলো, মানে এখন কোনো জাম্পিং স্টেটমেন্ট নেই বা কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট নেই বা কোনো লুপ নেই, তাহলে আমার সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন হবে, লাইনগুলো পরপর একটার পর একটা, প্রিন্টএফ কি আছে সিএসও দেখালো, দেখালো, কোনো অসুবিধা নেই। তারপরে কি পাচ্ছে আমার কন্ট্রোলটা, কি পাচ্ছে তারপরে কোথায় আসছে, গো টু L1, তখন কম্পাইলার বলছে আর আমাকে এখানে থাকলেই হবে না, আমাকে আবার জাম্প করতে হবে L1 এ, আনকন্ডিশনাল জাম্প উইদাউট এনি কন্ডিশনস, আমি দেখো জাম্প করছি কোথায়, L1 এ, তাহলে আমার কিন্তু কন্ট্রোলটা এখন শিফট করলো এখান থেকে কোথায়, এই পার্টিকুলার লাইনে, তাহলে এখানে কি আছে, প্রিন্টে পাইথন আছে, আমাকে কি দেখাচ্ছে, পাইথনটা আমাকে ডিসপ্লে করছে, তারপরে কি আছে পাইথনের পরে রিটার্ন 0, দেন কি এন্ড অফ দ্য প্রোগ্রাম, কিন্তু মাঝখান থেকে আমার এই প্রিন্টে ডিএসটা আর প্রিন্ট হলোই না, ডিএসটা আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউটই হলো না। তাহলে এই টাইপের জাম্পকে আমরা ফরওয়ার্ড জাম্প বলতে পারি তো, আমি যেখান থেকে জাম্প করছি আমি দেখো কিন্তু সামনের দিকে জাম্প করছি, আমি ছুটে এসে সামনের দিকে জাম্প করছি, দ্যাট ইজ এ ফরওয়ার্ড জাম্প, ওকে, তাহলে আমার কোডটার কি আউটপুট আসলো না, সি প্রোগ্রামিং বা সিপিজি, তারপরে কি আসছে সিএসও, তারপরে কি আসছে পাইথন, মাঝখান থেকে কিন্তু আমার এই লাইনটা কিন্তু এক্সিকিউট হলো না, ওকে, দ্যাট ইজ দ্য পারপাস অফ গো টু, বোঝা গেল কনসেপ্টটা, এক্সাম্পলটা ক্লিয়ার সবার কাছে, এই এক্সাম্পলটা কিভাবে জাম্প করছি আমরা, হুম, ঠিক তো, কোথায় রেসপন্স কোথায়, দেখি তো রেসপন্স হ্যাঁ কোথায়, স্যার। বোঝা গেছে, একটু রেসপন্স করলে আমি তো একটু ইন্সপায়ার্ড হই যে না তোমরা বুঝতে পারছো আমি যেভাবে স্যার বলছি, অ্যাকচুয়ালি আমি বাইরে আছি, তার জন্য রেসপন্স করছেন না। ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে এটা আমার গেল, এটা কিন্তু তোমার এক্সাম্পল অফ আ ফরওয়ার্ড জাম্প, আমরা ফরওয়ার্ডলি আমরা জাম্প করছি, ওকে, ফরওয়ার্ড জাম্প, আমি এই এক্সাম্পলটাকে আমি তোমাকে ব্যাকওয়ার্ড জাম্প দিয়ে দেখাতে পারি, জাস্ট আমি কন্ট্রোলটাকে চেঞ্জ করব, ওকে, ছাড়ো এটাকে ছেড়ে দাও, আমরা ব্যাকওয়ার্ড জাম্পের একটা এক্সাম্পলে আসি, ইন্ট মেন, ইন্ট মেন, আমার ধরো এখানে একটা প্রিন্টএফ করেছি, প্রিন্টএফ সাপোজ ধরুন আমি এখানে লিখেছি তোমার ধরো অপারেটিং সিস্টেম, ওকে, নেক্সট আমি প্রিন্ট করেছি ডিবিএমএস, ওকে, নেক্সট আমি ধরে নাও প্রিন্ট করেছি, প্রিন্টএফ করছি, আমি এখানে তোমাকে প্রিন্টএফ দিয়ে দেখাচ্ছি, কোনো স্টেটমেন্ট দিয়ে তোমাকে দেখাচ্ছি, এটা আমাদের যে কোনো স্টেটমেন্ট হতে পারে, আমার যে কোনো রিকোয়ারমেন্ট থাকবে অ্যাজ পার দ্য প্রবলেম সেভাবে হতে পারে, আমি ধরুন এখানে তোমার ডিসপ্লে করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওকে, সব কিছু করে স্ল্যাশ এন আছে আগে, হ্যাঁ, লাইনটাকে চেঞ্জ করার জন্য, তো ধরে নাও সব স্ল্যাশ এন আছে, আর তারপরে ধরো ডিসপ্লে করেছি প্রিন্টএফ জাভা প্রোগ্রামিং, ওকে, জাভা, আর তারপরে ধরো নাও ডিসপ্লে করেছি প্রিন্টএফ করেছি কম্পিউটার নেটওয়ার্ক, ওকে, সিএন, কম্পিউটার নেটওয়ার্ক, এবার আমার একটা রিটার্ন জিরো তো আমার আছে, অ্যাজ পার ইন্ট মেন লিখেছি বলে আমাকে লিখতেই হবে রিটার্ন জিরো, কিছু করার নেই, আমি এবার একটা গো টু স্টেটমেন্টকে আমি এখানে ইনকর্পোরেট করবো, ধরুন আমার এখানে তোমার দেওয়া আছে, তোমার এখানে তোমার ধরো দেওয়া আছে গো টু L3, ওকে, আর L3টা তোমার আমার দেওয়া আছে এখানে, L3টা তোমার দেওয়া আছে এখানে, ওকে, এটা আমার দেখো ব্যাকওয়ার্ড জাম্প, তাহলে আমার এই প্লেস থেকে আমার এই প্লেসে আসবে, এখানে তোমার জাম্প করবে বারবার বারবার এখানে জাম্প করবে, এবার যদি আমি কোডটা যদি রান করাই, তাহলে এই কোডটাকে রান করালে তোমাদের কি মনে হচ্ছে যে এই কোডটার আউটপুট কি হবে স্যার, এই কোডটার আউটপুট কি আসবে, দেখো তো চিন্তা ভাবনা করে, আমি তো জাম্প করা আমরা তো শিখলাম, এবার জাম্প করতে গিয়ে সমস্যা হচ্ছে, এই কোডটা আমাদের কি আউটপুট দেবে, ভালো করে ভেবে দেখো তো কি আউটপুট দেবে, আমাকে বলতে হবে কি আউটপুট দেবে,
বোঝা যাচ্ছে না কি আউটপুট দেবে? স্যার জাভা কি দুবার প্রিন্ট হবে? শুধু কি জাভা প্রিন্ট হবে দুবার? পরপর প্রিন্ট হয়ে সিএন অবধি প্রিন্ট হয়ে তারপর জাভাটা আবার প্রিন্ট হবে? হুম, তারপর তো আবার তো সিএন প্রিন্ট হবে, যে আবার গো টু এল থ্রি, হ্যাঁ আবার এল স্যার। থ্রিতে আসবে, আবার জাভা প্রিন্ট হবে, আবার সিএন প্রিন্ট হবে। দেখো কি হবে, দেখো কাজ করছে। আমার এটা কিন্তু একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, কন্টিনিউ কিন্তু প্রিন্ট করেই যাবে করেই যাবে। কাকে না, জাভার সিএন। তাহলে আমার প্রথমবারে কন্ট্রোলটা মেনে আসলো, মেন থেকে তোমার কন্ট্রোলটা তোমার তার পরের লাইনে আসছে, নেক্সট লাইনে আসছে, নেক্সট লাইনে আসলো। প্রিন্ট এফ ওএস আমাকে ওএসটা দেখাবে। ওকে, ভেরি গুড। তারপরে কি আছে, কন্ট্রোলটা তোমার তারপর লাইন শিফট করছে, ডিবিএমএস আছে, ডিবিএমএস দেখালো। ডিবিএমএস দেখানোর পর তারপরে কি আছে, লাইনে শিফট করলো কন্ট্রোলটা, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, দেখালো। তারপরে কি আছে না, প্রিন্টএফ জাভা আছে, প্রিন্টএফ জাভা আছে, জাভা দেখালো। তারপরে কি আছে, প্রিন্টএফ সিএন আছে, সিএন দেখালো। এবার সিএন দেখানোর পর তখন কম্পাইলার কিন্তু দেখতে পাচ্ছে এবার গো টু এল থ্রি আছে। তাহলে সে কিন্তু এই পয়েন্ট থেকে সে কিন্তু জাম্প করবে এই এল থ্রিতে। এল থ্রিতে কি আছে, জাভা। তারপর লাইনে দেখো, যখনই যেখানে জাম্প করলো তারপর থেকে তারপরে যে ইনস্ট্রাকশন গুলো আছে বা স্টেটমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু এক্সিকিউট হবে। তারপর তোমার কি আছে, সিএন আছে, তোমাকে আবার দেখাচ্ছে সিএন, যে আবার কি আবার গো টু এল থ্রি, আবার কিন্তু এখানে ব্যাক করলো। তার টেন্ডেন্সিটাই হচ্ছে যখনই গো টু এল থ্রি পাবে সে কিন্তু এল থ্রিতেই জাম্প করবে। আবার দেখো তোমাকে দেখাচ্ছে জাভা, আবার দেখো সিএন। তাহলে এই জাভার সিএন কিন্তু তোমাকে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস তোমাকে ডিসপ্লে করবে। আর ওএস ডিবিএমএস এসি আর জাভা এসি জাভা সিএন কিন্তু একবার দেখাবে। এই পাঁচটা তোমাকে প্রথমে একবার দেখিয়ে দিল, দেখিয়ে দেওয়ার পর জাভার সিএন কিন্তু তোমার রিপিট করছে বারবার, ইনফাইনাইট নাম্বার অফ টাইমস। কারণ দেখো তোমার তো কোনো ব্রেকিং কোনো কন্ডিশন নেই, তুমি কোথাও কি ব্রেক করছো এটাকে, দেখো দেখো ব্রেক করছো না। বা তোমার কি কোনো কন্ডিশন দেওয়া আছে যে এতবার আমার জাভাটার সিএনটা প্রিন্ট হবে? তাহলে এটা কিন্তু একটা সমস্যা আমাদের ব্যাকওয়ার্ড জাম্পের। তাহলে ব্যাকওয়ার্ড জাম্প যদি তোমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে কিন্তু তোমাকে একটা কন্ডিশনকে অ্যাপ্লাই করতে হবে। ধরুন আমি চাইছি, ধরুন তোমার জাভা সিঙ্গে ধরুন 5বার ডিসপ্লে করবো, আর বাকি সবাইকে ধরুন একবার ডিসপ্লে করবো, মানে পুরো সেটটাকে আমি একবার ডিসপ্লে করবো, আর জাভা সিঙ্গে ধরুন আমি 5বার ডিসপ্লে করবো। তখন তুমি এটা এখানে একটা তুমি কন্ডিশন দাও না ইফ দিয়ে, যে তার মধ্যে তুমি কল করো গো টু এল থ্রি, তুমি ইফ আই লেস দেন অর ইকুয়ালস টু 5, তুমি এখানে আইটাকে ধরে নাও ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1। ওকে, আর তুমি ইফের মধ্যে তুমি কি করছো, জাভার সিএনটাকে প্রিন্ট করার পর তুমি এখানে করছো আই প্লাস প্লাস, দেন গো টু এল থ্রি, তুমি ইফটাকে শেষ করছো। তাহলে আমার আয়ের ভ্যালু কিন্তু আপডেট হচ্ছে, তাহলে একটা সময় পরে কিন্তু ইফের গিয়ে আমার কিন্তু কন্ডিশনটা ফলস হবে। 5বার তোমাকে জাভা সিএন দেখাবে, তারপরে আই যখন 6 বেড়ে গিয়ে তখন কিন্তু আবার যখন যখন ফিরে আসছে ইফের কাছে, কারণ এল থ্রি তখন কোথায় থাকবে, তখন তোমার এখানে থাকবে এল থ্রিটা, তখন তোমার কি হচ্ছে না 6 লেস দেন অর ইকুয়ালস টু 5 কন্ডিশন ফলস, তখন কিন্তু তোমার বেরিয়ে চলে কোথায় আসবে, রিটার্ন জিরোতে আসবে। ইফের বাইরে কে আছে, রিটার্ন জিরো আছে, দেন তোমার তখন কিন্তু কোডটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা ব্যাকওয়ার্ড জাম্প করলে কিন্তু ম্যাক্সিমাম টাইম তার কিন্তু মানে পসিবিলিটি থাকে যে সেটা ইনফাইনাইট লুপে পড়ে যাওয়ার। কিন্তু তাকে যদি তোমাকে বের করে আনতে হয় ইনফাইনাইট লুপ থেকে, তাহলে তোমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে বাই ইউজিং ইফ এলস স্টেটমেন্ট। তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড জাম্প। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারলে এটা এক্সাম্পলে কিভাবে আসছে আউটপুটটা, কেন জাভা সিএন বারবার প্রিন্ট করছে, তাই না, কেন জাভা সিএন বারবার প্রিন্ট করছে। সবাই বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আমি কিন্তু এখন কোনো কিছু রান করতে যাইনি কিন্তু কোনো কোডে, আমরা লাস্ট দিকে আমি একটা প্রোগ্রামকে রান করে দেখাবো, লাস্টের দিকে আসবো, কারণ এটা খুব ইজি কনসেপ্ট, আমাকে রান করে দেখার দরকার নেই। যে আমি কিন্তু বুঝতেই পারছি আমার ফ্লো অফ সিকোয়েন্স অফ ফ্লোটা, যে কার পরে কোথায় যাচ্ছে ফ্লোটা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কিন্তু তোমার প্রোগ্রাম কিন্তু তোমার শেখা যায় খাতা পেনে, সি শেখার জন্য কিন্তু কোনো মেশিন, কোনো আমার কম্পাইলার কিচ্ছু দরকার নেই। যদি আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে আমি কিন্তু খাতা পেন দিয়ে কিন্তু আমি কিন্তু ড্রাই রান করে আমি জানতে পারবো যে আমার কি আউটপুট আসবে, আমার কোডটা মানে পুরো তোমার কিন্তু ছবির মতো ক্লিয়ার হয়ে যাবে, যে এরপর এটা হবে, এরপর এটা হবে, এরপর এটা হবে। কিন্তু কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার। ওকে, সো আমরা আরেকটা এক্সাম্পলে আসবো, এটা আমাদের কিছু নর্মাল এক্সাম্পল দিলাম। ধরে নাও আমি একটা প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামটা আমার ধরে নাও ইভেন অড এর প্রোগ্রাম। ওকে, ইভেন নাম্বার ফাইন্ড করব আমরা, বা আমরা অড নাম্বার ফাইন্ড করব। এটা কোনো পার্টিকুলার নাম্বারকে আমরা ইনপুট নেব, তার বেসিসে আমি নাম্বারটাকে ইভেন না অড আমরা ফাইন্ড আউট করব। খুব সিম্পল প্রোগ্রাম, কোনো সমস্যা নেই। আমি এই কোডটাকে আমরা গো টু কনসেপ্ট দিয়ে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখি করতে পারি কিনা। ধরে নেওয়া যাক আমি একটা নাম্বার, আমার ধরে নাও ইন্টিজার মেন, মেন ফাংশন তোমাকে লিখতেই হবে।
ইন্টিজার মেন ফাংশনের মধ্যে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে ইন্টিজার n, আমি যার মধ্যে ইনপুটটাকে নেব ঠিক করেছি। যেটা যে নাম্বারটা আমি চেক করব যে নাম্বারটা ইভেন না অড, সেই নাম্বারটা আমি নেব কার মধ্যে, n এর মধ্যে। আমি ইউজারকে চেয়ে বসছি যে এন্টার দ্য নাম্বার, ইউজার নাম্বার আমাকে দেবে এই মেসেজটাকে দেখার পর, আর তাকে আমরা স্ক্যান করব কার মধ্যে, n ভেরিয়েবলটার মধ্যে আমি স্ক্যান করে নেবো না, স্ক্যানে পার্সেন্টেজ ডি যেহেতু ইন্টিজার নাম্বার অ্যাম্পারসেন্ট n, n এর মধ্যে নাম্বারটাকে স্ক্যান করব। আমাকে চেক করতে হবে যে এই নাম্বারটা ইভেন না অড। তো আমরা সবাই জানি যে নাম্বার ইভেন না অড চেক করার জন্য আমাকে জাস্ট লিখতে হবে যে যদি নাম্বারটাকে যদি আমরা 2 দিয়ে মডুলার ডিভিশন করে যদি ভাগশেষটা আমার 0 চলে আসে, তাহলে কিন্তু নাম্বারটা ইভেন নাম্বার, আর আদারওয়াইজ নাম্বারটা হচ্ছে অড নাম্বার, তাই না? কারণ মডুলার ডিভিশন আমরা সবাই জানি যে আমাকে সবসময় রিমাইন্ডারটাকে রিটার্ন করে। যদি নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তাহলে নাম্বারটা ইভেন নাম্বার, আর না মিললে নাম্বারটা অড নাম্বার। এটা আমরা জানি সবাই। আমি তখন কি করলাম, ইফের মধ্যে ঢুকলাম, ঢুকে আমি তোমার এখানে লিখছি গো টু, আমার লেভেলটা তোমার নাম হচ্ছে ইভেন, ওকে? তুমি ভেবো না কিন্তু আমি এখানে ডিসপ্লে করছি, কিন্তু আমি কিন্তু ডিসপ্লে করছি না, আমি ইভেন লেভেলে চলে যাব যদি তোমার ট্রু হয় কন্ডিশনসটা। আর এলস হলে আমরা চলে যাব কোথায় না, আমি তোমার যাবো তখন গো টু অড বলে একটা লেভেলে। আমার ধরো ইভেন বলে একটা লেভেল থাকবে, আর অড বলে ধরো একটা লেভেল থাকবে, গো টু অড। আমি এলসটাকে শেষ করে দিলাম, আমি কিন্তু কোথাও কিছু ডিসপ্লে করিনি এখনো। এবার ধরো না আমার ইভেনের লেভেলটা এবার তোমার ধরো শুরু হচ্ছে তার পরের লাইন থেকে, হ্যাঁ? আমার নিচে স্পেস নেই বলে আমি তো পাশে লিখছি, ঠিক আছে? ইভেন কোলন দিয়ে আমি এখানে তোমার লিখছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ ইভেন, ওকে? মানে আমি পার্সেন্টেজ ডি এর জায়গায় আমি এনটাকে ডিসপ্লে করব, কমা দিয়ে এন, মানে আমার দেখাবে যে তুমি 6 দাও, তোমার দেখো 6 ইজ ইভেন, দিস সেমিক্লোন। আর তারপরে দেখো আমার কিন্তু অডের লেভেলটা তোমার দেখো হচ্ছে, ওকে? হ্যাঁ, এবার এখানে তোমার তো নয়, এটা তোমার ডিসপ্লে করার পর আমাকে এখান থেকে রিটার্ন করতে হবে না, কিন্তু আমাকে তার পরে অডটাও কিন্তু আমাকে দেখিয়ে দেবে। কি করছি, রিটার্ন করে যাচ্ছি, রিটার্ন সেমিক্লোন। আর তারপর দেখো লেভেল থাকছে আমার অডের লেভেল থাকছে, অডের আন্ডারে তোমার আমরা লিখছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ অড, ওকে? পার্সেন্টেজ ডি ইজ অড দি ডবল কোট শেষ করে এনটাকে ডিসপ্লে করলাম। আমার কিন্তু কাজ হয়ে গেছে। আমি এবার কি করব, আমি এবার রিটার্ন 0 করে মেনটাকে শেষ করব, রিটার্ন 0 করে মেনটাকে শেষ করব, ওকে? তাহলে একটা প্রোগ্রাম কত সিম্পলি করা যেত। দেখো আমি কিন্তু এখানে মানে যেহেতু গো টু দিয়ে আমি দেখাবো বলে তোমাকে দেখালাম কোডটা, যে কাজটা আমার কিভাবে হচ্ছে। এবার তুমি দেখো কোডটাকে আমি রান করছি, ধরে নাও আমি এটাকে মুখোমুখি রান করছি কোডটাকে। ফার্স্টে আমার কন্ট্রোলটা মেনে আসলো, তারপরে কোথায় আসছে, এনে আসলো। আমার ইন্টিজার এন মানে কিন্তু মেমোরিতে গিয়ে একটা 2 বাইট বা 4 বাইট একটা স্পেস নিয়ে এনের জন্য তোমার একটা স্পেসকে রিজার্ভ করলো মেমোরিতে গিয়ে। এটা কিন্তু মেমোরি কিন্তু কাজটা হচ্ছে, কে করছে না, কম্পাইলার। তো আমার অবশ্যই এটা অ্যাড্রেস থাকবে, মেমোরিটা অ্যাড্রেস ধরলাম, অ্যাড্রেসটা হচ্ছে তোমার 2001 মেমোরি অ্যাড্রেসটা। এবার তুমি যখন ডিসপ্লে করেছো, প্রিন্টএফ করেছো, আমার তাহলে কন্ট্রোল এখন পরের লাইনে আসবে। কি করছো, এখন ডিসপ্লে করেছো দেখো প্রিন্টএফ এর থ্রু দিয়ে যে এন্টার দা নাম্বার, এটা ধরো আমার আউটপুট স্ক্রিনটা, ওকে? এটা ধরো আউটপুট স্ক্রিনটা ও দেখাচ্ছে এখন এন্টার দা নাম্বার, এন্টার দা নাম্বার। তাহলে যে রান করছে কোডটা গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেসেজটা এন্টার দা নাম্বার, কিন্তু ওকে নাম্বারকে এন্টার করলো 5, ওকে? সেই 5 আমি কি করেছি, তারপরে আমার কি আছে, স্ক্যানে, তাকে আমি তোমার স্ক্যান করছি, রিড করছি ইনপুট ডিভাইস থেকে, রিড করে কার মধ্যে রাখছি, এন এর মধ্যে রাখছি। এটা কোথায় আছে, মেমোরিতে আছে। আমি কিন্তু 5টাকে নিয়ে গিয়ে এন এর পার্টিকুলার অ্যাড্রেসে গিয়ে আমি স্টোর করে দিলাম। বলি তো আমি এখানে অ্যাম্পারসেন্ট লিখেছি, অ্যাম্পারসেন্ট মানে কি, অ্যাড্রেস অফ এন, যে আমি 5টাকে নিয়ে গিয়ে এন এর অ্যাড্রেসে গিয়ে স্টোর করছি। তার কত অ্যাড্রেসে না, 2001 মেমোরিতে। আমার কিন্তু 5টা স্টোর হয়ে গেছে মেমোরিতে এন এর মধ্যে। তারপরে তোমার দেখো কন্ট্রোলটা আসছে নেক্সট লাইনে, যখন দেখো চেক করছি 5 মডুলার ডিভিশন 2 1 হয়, 5কে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, ভাগ শেষ। তাহলে সেই 1টা এখন দেখো ডবল ইকুয়ালস টু 0 চেক করছি, কন্ডিশন ফলস, ইফে ঢুকলো না। ইফে না ঢুকলে কোথায় ঢোকে, এলসে তো ঢুকবেই। তাহলে এখন কিন্তু কন্ট্রোল এখান থেকে জাম্প করলো, কন্ডিশন যখন ফলস হয়ে গেল, কন্ডিশন ফলস হওয়ার কারণে কিন্তু জাম্প করলো এলস এর কাছে। কি করে, তখন কি দেখছে কম্পাইলার যে কোথায় যাচ্ছে, আমি গো টু অড। তাহলে আমার এলস এর ভেতরে তোমার ঢোকার পর গো টু অড মানে সে কিন্তু তখন সার্চ করবে যে অডটা কোথায় আছে। তাহলে এই প্লেস থেকে দেখো আমার কিন্তু কোডটা, আমার কিন্তু কন্ট্রোলটা এখন দেখো শিফট করছে অড লেভেলটা কোত্থেকে শুরু করা আছে। এখান থেকে আমার অড লেভেল স্টার্ট হয়েছে। তার আন্ডারে কি আছে, প্রিন্টে পার্সেন্টেজ ডি ইজ অড, পার্সেন্টেজ ডি ইজ অড করে আমি এনটাকে ডিসপ্লে করেছি। এনের মধ্যে কি আছে, 5, আমাকে দেখাচ্ছে 5 ইজ অড।
তারপরে কি করলাম 5 ইজ অডটাকে দেখানোর পর কি করলাম, তারপরে দেখো কন্ট্রোল তোমার এখানে চলে আসছে রিটার্ন 0, এটাকে ডিসপ্লে করার পর রিটার্ন 0, তারপর দেখো কোডটা শেষ হয়ে গেল, আমাকে দেখালো 5 ইজ অড। ঠিক আছে, এটা কিন্তু একটা অড নাম্বার আমরা এইভাবে চেক করতে পারি। যদি আমরা কোনো ইভেন নাম্বারকে চেক করি যে আমার ইভেন নাম্বারটা কিভাবে দেখাবে, তো তার ক্ষেত্রে আমরা তোমার ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মানে আরেকটা নাম্বার নিয়ে আমি এটাকে আরেকবার রান করছি, রান করছি একটা নাম্বার নিয়ে, এন্টার দ্য নাম্বার, আমি ধরো তোমার 6 ইনপুট দিলাম, সেই 6টা কি আমার এখন এর মধ্যে কি এখন 6 স্টোর হয়েছে মেমোরিতে, 6, তো 6 মডুলার ডিভিশন 2 ডবল ইকুয়ালস টু 0, অবশ্যই 6 কে 2 দিয়ে মড করলে আমার 0 আসে, আর 0 ডবল ইকুয়ালস টু 0 কন্ডিশনটা ট্রু, এখন কিন্তু কন্ডিশনটা ট্রু, তাহলে ইফের মধ্যে ঢুকে পড়লো কন্ট্রোলটা। গো টু ইভেন, এই প্লেস থেকে কিন্তু কম্পাইলার তোমার শিফট করছে, কন্ট্রোলটাকে তোমার শিফট করাচ্ছে কোথায় না ইভেনের লেভেলটা কোথায় আছে, দেখো ইভেনের লেভেলটা আছে আমার একবারে, তারপরে জাস্ট তার নিচের লাইনে আমার তো নিচে জায়গা নেই পাশে লিখেছি, জাম্প করলো, তার আন্ডারে কি পাচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ ইভেন, তোমাকে দেখালো 6 ইজ ইভেন, দেখানোর পর দেখো আমি কি লিখেছি এখানে রিটার্ন করেছি, তার মানে কি না আমি প্রিন্টএফটা এক্সিকিউট হওয়ার পর আমি কিন্তু এখান থেকে বেরিয়ে চলে আসবো, আমি কিন্তু প্রোগ্রামের বাইরে বেরিয়ে চলে আসবো, আমি তারপরে কিন্তু আর অড লেভেলে কিন্তু আমি আর আসবো না, কারণ না হলে আমাদের তো গোটু তোমার একটা টেন্ডেন্সি আছে যে আমার পর পর স্টেটমেন্টগুলো সে কিন্তু এক্সিকিউট করবে, কিন্তু আমি এখানে কি করছি রিটার্ন, মানে আমি কিন্তু কন্ট্রোলটাকে রিটার্ন ব্যাক করে আমি কিন্তু মেন থেকে বাইরে বেরিয়ে চলে আসছি, তো আমার এই অডটা এক্সিকিউট করলো না, তো আমাকে কি দেখাচ্ছে না 6 ইজ ইভেন, আমার তখন কিন্তু এটা তোমার 6 ইনপুট দিয়েছিলাম, আমার দেখাচ্ছে 6 ইজ ইভেন। ওকে, তাহলে আমরা পারলাম তো যে একটা প্রোগ্রামের মধ্যে দেখো তোমার দুবার গোটু ইউজ করেছি, তুমি মাল্টিপল টাইমস যদি গোটু ইউজ করতে পারো তোমার প্রোগ্রামের মধ্যে অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। তাহলে একটা সিম্পল প্রোগ্রামকে দেখো আমরা কিভাবে একটু জটিল করে তাকে গোটু ইউজ করে আমরা কিভাবে কাজ করছি, জিনিসটা কিন্তু কঠিন নয়, জিনিসটা কিন্তু একদম কঠিন নয়, যে আমি যদি এটা হয় তাহলে আমি তোমার গোটু ইভেন্ট করলাম, আমার ইভেন্টটা লেভেলের নাম এখানে L1 করতে পারতে, L2 করতে পারতে, যা খুশি করতে পারতে, আচ্ছা ইভেন্টে গিয়ে আমরা ধরনের প্রিন্ট করেছি, গিয়ে ওখান থেকে ব্যাক করে চলে এসেছি, রিটার্ন করে চলে এসেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যার থ্রুতে আমরা গোটুর কনসেপ্টটাকে আমরা কিছুটা হলেও আমরা ডেমনস্ট্রেট করতে পেরেছি এখনো পর্যন্ত। ঠিক আছে, ক্লিয়ার এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, বাকিদের কাছে ক্লিয়ার কনসেপ্টটা? বাকিদের হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা আর একটা কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা কাজ বললাম, যে কাজটা হচ্ছে এরকম, যে আমি তোমাকে বললাম যে আমি তোমার আগে যে সাবজেক্টগুলোর নাম লিখেছিলাম না, এখানে কটা সাবজেক্টের নাম লিখেছিলাম দেখো একটু আগে, সব তোমাদের হচ্ছে 4 সেমিস্টারের সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট তোমাদের 4 সেমিস্টারে আছে, ওএস, ডিবিএমএস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, জাভা আছে, কম্পিউটার নেটওয়ার্ক আছে। ওকে, এই 5টা সাবজেক্ট আমাদের 4 সেমিস্টারে আছে। যাই হোক, তো আমরা এখন থেকে জেনে রাখলাম কি কি সাবজেক্ট আছে আমাদের 4 সেমিস্টারে। তো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমার ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশনস আছে প্রত্যেকটা সাবজেক্ট, মানে যে সাবজেক্টগুলো কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ হচ্ছে। ওকে, যাই হোক, তো নেক্সট এক্সামে তোমাকে একটা টাস্ক দিলাম, টাস্কটা হচ্ছে যে আমি তোমাকে বললাম যে একটা মেসেজ আমরা ডিসপ্লে করবো, ধরো মেসেজ তোমার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সাপোজ মেসেজটা হ্যালো ওয়ার্ল্ড, একটা মেসেজ, এই মেসেজটা আমরা আমাদের স্ক্রিনে বা ডিসপ্লে ডিভাইসে বা ডিসপ্লেতে আমরা এটাকে তোমার ডিসপ্লে করব 5 টাইমস, 5বার আমি হ্যালো ওয়ার্ল্ডটা ডিসপ্লে করব, কিন্তু আমি তোমাকে বললাম একটা রেস্ট্রিকশনস বলে দিলাম যে তুমি কোনো লুপ ব্যবহার করতে পারবে না। আবার তুমি তখন ভাবছো যে স্যার লুপ যদি ব্যবহার না করি আমি তো 5 টাইমস, মানে আমি তোমার প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড করে আমি 5বার লিখে দেবো, তাই তোমার ডিসপ্লে হয়ে যাবে। আমি তোমাকে এটাও বলে দিলাম যে তুমি কিন্তু প্রিন্টএফ স্টেটমেন্টটা তুমি অনলি 1 টাইম তুমি ব্যবহার করতে পারো, তুমি একবারই প্রিন্টএফটা তোমাকে ব্যবহার করতে হবে 1 টাইম, তার বেশি তুমি ব্যবহার করতে পারবে না। ওকে, তো এটা আমার প্রবলেম, এটা আমার টাস্ক, তাহলে কাজটা আমরা কিভাবে করবো? সবার মনে হচ্ছে যে হ্যাঁ তাহলে তো গরু দিয়ে আমরা কাজটা করতে পারবো, কিন্তু কিভাবে করবো গরু দিয়ে কাজটা আমরা? ওকে, তার মানে আমি যদি এরকম একটা কনসেপ্ট দেখি যে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, আমি আইটাকে ফার্স্টে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম, দিয়ে আমি একটা ইফ কন্ডিশনস দিচ্ছি যে যদি আইটার ভ্যালু লেস দেন অর ইকুয়ালস টু যদি 5 পর্যন্ত হয়, তাহলে আমি তার মধ্যে তোমার প্রিন্ট করছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ এন দিলাম লাইন বাই লাইন দেখানোর জন্য, আমি এখানে ডিসপ্লে করছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দিয়ে আমি আইটাকে এখানে ইনক্রিমেন্ট করে নিলাম, আইটাকে এখানে ইনক্রিমেন্ট করে নিলাম, দিয়ে আমি এখানে লিখছি গো টু L1 দিয়ে ইফটাকে শেষ করে দিলাম, আর L1টাকে নিয়ে গিয়ে আমি ইফের আগে আমি জাস্ট লাগিয়ে দিলাম L1টা। তাহলে আমার কাজটা কিভাবে হবে?
আমি তো খুব সিম্পলি কাজটা করেছি। তাহলে আইতে ফার্স্টে আসলো, আইটা ফার্স্টে 1 দিয়ে মেমোরিতে ইনিশিয়ালাইজ হলো আইটা। আই তো ভেরিয়েবল, আই এর মধ্যে ফার্স্টে 1 আছে মেমোরিতে। আমি চেক করছি যে 1 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা, 1 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। কন্ডিশনটা ট্রু। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাকে ইফের মধ্যে এন্টার করতে আমাকে দিল, আমি এন্টার করে গেলাম ইফের মধ্যে। কি পাচ্ছি? হ্যালো ওয়ার্ল্ড। আমাকে দেখাচ্ছে আউটপুট ডিভাইসে হ্যালো ওয়ার্ল্ড আমাকে প্রিন্ট করছে। ওকে, প্রথমবার প্রিন্ট হলো। তারপর কি করছে? আই প্লাস প্লাস, আইটার মানটাকে 1 ছিল, এখন তোমার কি হয়ে গেল? 2 হয়ে গেল আইটার মান প্লাস প্লাস করে। তারপর দেখো দেখছে কম্পাইলার যে গো টু L1, তার মানে এখান থেকে কিন্তু তোকে জাম্প করতে হবে কোথায়? L1 এ জাম্প করতে হবে। আমার কিন্তু আই কিন্তু বেড়ে গেছে 2, এক ছিল 2 হয়ে গেছে। এবার দেখো চেক করছি কন্ডিশনটা 2 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। কন্ডিশনটা ট্রু। আবার ঢুকে পড়লাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, আমাকে আবার দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আই প্লাস প্লাস, আই থেকে বাড়ি কত করলাম? 3। গো টু L1, আবার যাচ্ছি L1 এর কাছে। L1 এ কি আছে? ইফ আছে। তাহলে চেক করছি 3 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা এগেন ট্রু। আবার ঢুকলো, আমাকে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আই প্লাস প্লাস, এটা বেড়ে কত হলো? 4। গো টু L1, আবার যাচ্ছি L1 এর কাছে, আই ইকুয়াল টু 4 নিয়ে। আবার চেক করছি 4 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা ইফের মধ্যে। ওকে, কন্ডিশনটা ট্রু। আবার ঢুকিয়ে দিল আমাকে হ্যালো ওয়ার্ল্ড কে, আবার প্রিন্ট করলাম। ফোর্থ টাইম প্রিন্ট হলো হ্যালো ওয়ার্ল্ড। দিয়ে আইটা বেড়ে কত হচ্ছে? 5। আবার গেলাম গো টু L1 পাচ্ছি, আবার গেলাম তোমার L1 এর কাছে। তারপর চেক করছি 5 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা কিন্তু এখনো ট্রু আছে। আবার ঢুকে আবার আবার আমাকে ঢুকতে দিল, ঢোকার পারমিশন দিল। আমি ঢুকে পড়লাম, আমি দেখালাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, 5বার দেখালো। আই প্লাস প্লাস, এটা বেড়ে কথা হলো 6। গো টু L1 করে কিন্তু আমি যাচ্ছি, আমাকে টেন্ডেন্সি রয়েছে যাবার। গিয়ে যখন দেখতে পাচ্ছি যেখানে 6 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ফলস, তখন আমাকে ইফ বলছে আমি তোমাকে তো আর দেবো না ঢুকতে, তোমার তো কন্ডিশন ফলস হয়ে গেছে। কারণ কন্ডিশন ফলস হলে আমি তো আমি তো অ্যালাউ করি না কাউকে। তখন তোমাকে কিন্তু ইফের মধ্যে আর ঢুকতে তোমাকে দিচ্ছে না, তখন তোমাকে ইফ থেকে বাইরে বের করে দিল। তোমার বাড়ি গিয়ে তোমার রিটার্ন 0 করে তোমার কোডটা শেষ করা আছে। রিটার্ন 0 করে তোমার কোডটা সেখানে শেষ করা আছে। তাহলে আমাকে 5 টাইমস একটা মেসেজকে দেখাতে হবে, দেখিয়েছি। কোনো লুপ ব্যবহার করিনি, কোনো লুপ ব্যবহার করিনি আমরা। আমি প্রিন্টএফটাকে একবারই লিখেছি, দুবার লিখিনি, 5 বারও লিখিনি। ওকে, তাহলে আমি বলতে পারি তো যে এটা হচ্ছে আমার রিপ্লেসমেন্ট অফ দ্য ফর লুপ। বলতে পারি যে লুপ দিতে কাজটা আমরা খুব সহজেই করতে পারি। তো আমি তো তার মানে কিন্তু আমরা কি তাহলে ফর লুপটাকে কি আমরা গটু দিয়ে রিপ্লেস করতে পারি? ইয়েস অর নো? গটুটাকে কি আমরা কি ফরটাকে কি আমরা গটু দিয়ে রিপ্লেস করতে পারি? তাই তো, পারছি তো এখানে, তাই না? আমি লুপ ব্যবহার করিনি, আমি প্রিন্টএফটাকে একবারই ইউজ করেছি, কিন্তু দেখো আমি সেম টাস্ক আমি কিন্তু অ্যাচিভ করেছি বাই ইউজিং গোটু স্টেটমেন্ট। সো গোটু হচ্ছে আমাদের ফর লুপের একটা রিপ্লেসমেন্ট। কিন্তু রিপ্লেসমেন্ট হলেই তো হবে না, কিন্তু হয়তো আমাকে এমন রিপ্লেসমেন্ট দিচ্ছে যে রিপ্লেসমেন্টটা ব্যবহার করাটা আমার কাছে খুব হার্মফুল, আমার প্রোগ্রামের পক্ষে খুব হার্মফুল। আমার এক্সিকিউশন টাইম বেশি লাগবে, আমার প্রচুর স্পিডটা স্লো ডাউন হয়ে যাবে, তাই না? আমার সিপিইউর ওভারহেড বেড়ে যাবে। ওকে, সিপিইউর কাছে একটা এক্সট্রা একটা হেডেক চলে আসবে। তো আমার অন্যান্য প্রোগ্রামগুলো কিন্তু তোমার এক্সিকিউশন হতে কিন্তু আরো বেশি সময় লেগে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই কাজটাও কিন্তু আমরা করতে পারছি। তাহলে এখন ফর লুপে যদি তোমার ধরো আমাদের যেখানে তোমার রেস্ট্রিকশনস থাকবে যে কোনো ফর লুপ ইউজ না করে কাজটা করো, তো সেখানে কিন্তু আমরা কিন্তু গো টু কিন্তু কনসেপ্টটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাই তো, পারবো? ইয়েস অর নো? দেখো, পারবো তো করতে আমরা কাজটা? হুম? এটা সবাই বুঝতে পেরেছো? এই কাজটা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা ইউজ করলাম গো টু ইয়েটাকে, কনসেপ্টটাকে? হ্যাঁ স্যার। বোঝা গেছে। ওকে, আমরা তার মানে এটাকে বুঝতে পেরেছি, কনসেপ্টটাকে আমরা বুঝতে পেরেছি। চলো, তো অনেকগুলো এক্সাম্পল দেখলাম আমরা গো টু দিয়ে। আমরা এবার আমরা তোমার যেটার জন্য আমরা গরুটাকে অ্যাভয়েড করব, যে কারণের জন্য তোমার গো টুটাকে আমরা অ্যাভয়েড করব, তো তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে বলেই তো আমরা তাকে অ্যাভয়েড করব। সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেটা আমরা একটু দেখে নেবো, যে কারণের জন্য আমরা গরুটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, তো ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং গো টু স্টেটমেন্ট, এটা পরীক্ষায় কোশ্চেন আসে যে রাইট ডাউন দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং গো টু স্টেটমেন্ট। ওকে, তো গো টু স্টেটমেন্ট ব্যবহার করা আমার কি কি প্রবলেম, কি কি অসুবিধা কি আছে। আর তোমার তা তো তোমার এত ফেসিলিটি পাচ্ছি না, আমার এত মানে কাজটা বুঝতে সুবিধা হচ্ছে, কাজটা করতে আমাদের কত সুবিধা হচ্ছে, আমি যেখান যেখান থেকে তোমার বেরিয়ে চলে আসতে পারছি, তাই না? তাহলে গো টু ইউজ করে আমরা যদি কোনো প্রোগ্রাম করি, তাহলে কিন্তু প্রোগ্রামের যে লজিকটা সেটা কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে গো টু মেক্স দ্য ইট মেক্স দ্য প্রোগ্রাম লজিক প্রোগ্রাম লজিক কমপ্লেক্স, মোর কমপ্লেক্স বলবো না, কমপ্লেক্স বলবো, কমপ্লেক্স।
ফার্স্ট আমার ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 2, আমার গোটু ব্যবহার করলে একটা নর্মাল প্রোগ্রামের যে ফ্লোটা গোটু কেমন করে ঘুরিয়ে দিচ্ছে, যেখান সেখান থেকে সে জাম্প করে চলে যাচ্ছে। তাহলে আমার এই ফ্লো অফ প্রোগ্রামটা কিন্তু ট্রেস করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। যদি না আমার কাছে প্রপার কোনো কনসেপ্ট না থাকে গোটু ব্যবহার করার, বা গোটু কিভাবে কাজ করে যদি না জানি, তাহলে সে কিন্তু তোমার ফ্লো অফ কন্ট্রোলটা কিন্তু সে বুঝতেই পারবে না যে কিভাবে আমার আমার প্রোগ্রামটার ফ্লোটা তোমার কিভাবে আহ, যাওয়া আসা করছে বা শিফট করছে। তো ট্রেসিং দ্য প্রোগ্রাম ফ্লো, ট্রেসিং দ্য প্রোগ্রাম ফ্লো বা কন্ট্রোল ফ্লো বলতে পারো, বা ট্রেসিং দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম, ফ্লো অফ দ্য প্রোগ্রাম ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এটা একটা কারণ হতে পারে আমাদের গোটু ব্যবহার করার ক্ষেত্রে। আবার আমার সিপিইউর যে ওভারহেড সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ইনক্রিজ দ্য সিপিইউ ওভারহেড, ওভারহেড মানে কোনো কিছু ঝামেলা, তাকে সে কাজটা করতে পারবে না তা নয়, তার কিন্তু ওভারহেড তোমার কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে সিপিইউর কাছে, কারণ তাকে অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। ওকে, আবার আমরা এই গোটু কনসেপ্টটাকে আমার বলছে, স্ট্রাকচার প্রোগ্রামিং বলছে যে তুমি কেন গোটু ব্যবহার করবে, যেখানে তুমি গোটুটার মানে গোটু ব্যবহার করাটাকে তুমি পুরোপুরি অ্যাভয়েড করে তুমি সেই কাজটাকে তুমি সিম্পলি করতে পারো ব্রেক অ্যান্ড কন্টিনিউ দিয়ে। যদি আমরা এখনো ব্রেক অ্যান্ড কন্টিনিউ পড়িনি, লুপের পর আমরা পড়বো, তো ব্রেক কন্টিনিউ দিকে কিন্তু আমরা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি গোটু কনসেপ্টটাকে। ওকে, তাহলে আমরা দ্য ইউজ অফ গোটু ক্যান বি সিম্পলি অ্যাভয়েডেড বাই ইউজিং ব্রেক অ্যান্ড কন্টিনিউ। সো আমরা এখানে লিখতে পারি যে দ্য ইউজ অফ গোটু ক্যান বি simply avoided by using break and continue। তুমি ব্রেক ইউজ করো, তুমি কন্টিনিউ ব্যবহার করো, দিয়ে তুমি গোলটাকে তুমি পুরোপুরি অ্যাভয়েড করো, কিন্তু আমাদের এই ধরনের যে বার্ডেন গুলো আসছে, তো সেগুলো কিন্তু আমাকে বেসিক্যালি তোমার গোটুর জন্যই আসছে। আর আমি লাস্ট লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এক্সিকিউশনটা আমার কিন্তু অনেকটা স্লো ডাউন হয়ে যায়। এক্সিকিউশন স্পিড, স্লোয়ার দ্য এক্সিকিউশন স্পিড, আমি পাশে এখানে তোমার ব্যাকের মধ্যে লিখে রাখছি স্লো ডাউন। ওকে, স্লো ডাউন বলতে পারি আমরা। তাহলে এই 5টা পয়েন্ট সবাই একমত আমার সাথে যে গোটু সেভেন ব্যবহার করার জন্য এই আমাদের সমস্যাগুলো হতে পারে? সবাই একমত আমার এটার জন্য? হুম, হ্যাঁ স্যার। ওকে। সো আমি আরো পয়েন্ট এখানে অ্যাড করতে পারতাম, আমি বেশি পয়েন্ট দিতে লাভ নেই। তো 5টা পয়েন্ট আমাদের মনে থাকবে, এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট দিয়ে আমরা কিন্তু কাজটা, আমরা যদি পরীক্ষায় আসে তাহলে এই 5টা পয়েন্টকে দেখে আমি বলবো যে এই কারণের জন্যই আমরা গরুটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই না? এই কারণের জন্য কিন্তু আমরা গরুটাকে অ্যাভয়েড করার আমরা চেষ্টা করছি। তো এর আমি ফ্লো ডায়াগ্রাম তোমার দেখাতে পারি, আমরা তোমার দুটো স্টাইলে আমরা গরুটাকে ব্যবহার করলাম, একবার টপ টু ডাউন তখন তাকে বলছি ফরওয়ার্ড জাম্প, একবার তোমার ডাউন টু টপ তাকে আমরা বলছি ব্যাকওয়ার্ড জাম্প, তাই না? তখন আমরা বলছি ব্যাকওয়ার্ড জাম্প। আমি ইফের মধ্যে তোমার গরুটাকে ব্যবহার করতে পারি, তোমার ওটাও দেখিয়েছি যে মানে আমরা একটা প্রোগ্রামের একটা স্টেটমেন্ট থেকে আমরা কন্ট্রোলটাকে ট্রান্সফার করতে পারছি আইদার আপে কিংবা ডাউনে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তো সেই কাজটা করতে কিন্তু আমাকে হেল্প করছে আমাদের গোটু। ওকে, সেই কাজটা করতে আমাকে হেল্প করছে গোটু। এবার যদি আমাকে কেউ বলে যে গোটু তার ব্যবহার করাটা কখন আমরা গোটুটাকে ব্যবহার করব, কখন ব্যবহার করব, বা তার পারপাস, কিন্তু পারপাস আমি দেখে এসেছি যখন আমরা যখন আমাদের দরকার লাগবে যে কোন একটা পার্ট অফ দা কোড থেকে আমাকে জাম্প করতে হবে একটা অ্যানাদার পার্ট অফ দা কোড, তখন আমরা গোটাকে আমরা ব্যবহার করব। বা আমি আমার প্রোগ্রামে বা আমার ফাংশনের মধ্যে কোনো প্লেস থেকে আমি যখন জাম্প করতে যাবো তোমার ওই ফাংশনের মধ্যে অন্য কোনো প্লেসে, আমি তখন তোমার ইউজ করবো গোটু স্টেটমেন্ট। তো এই কিছু অ্যাডভান্টেজও আছে, যে সবই যে সমস্যার কারণ তা তো নয়। মানে আমরা গোটু ব্যবহার করে আমরা আমাদের
নর্মাল যে ফ্লো অফ এক্সিকিউশনটাকে আমরা অল্টার করতে পারছি, এটা কিন্তু একদিকে যেমন তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমার কিন্তু অ্যাডভান্টেজও আছে এর আবার। আমি গো টু ব্যবহার করে আমরা লুপের কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আমি কোনো ফর বা হোয়াইল ব্যবহার না করে আমি গো টু দিয়ে আমি দেখো কিন্তু ফরের মতন কাজ করে ফেললাম, বা ফর দিয়ে যে কাজটা করা যায় বা হোয়াইল দিয়ে যে কাজটা করা যায় আমি দেখো কিন্তু করতে পেরেছি গো টু ইউজ করে, এটা অ্যাডভান্টেজ। বা ধরে নাও যখন আমি চাইবো যে আমার প্রোগ্রামে কিছু লাইন অফ কোডকে যখন আমি স্কিপ করতে চাইবো, তখন সেটা আমি ইউজ করবো গো টু স্টেটমেন্ট, তাই না? তো সব কিন্তু তোমাদের অ্যাডভান্টেজ, তিন চারটে তোমার কিন্তু অ্যাডভান্টেজ আছে গো টু, আর বেশিরভাগটাই তোমার ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু অ্যাডভান্টেজ কিন্তু আমাদের আছে। ওকে, সো আবার গো টু তোমার ইউজ করলে তোমার ধরো কোডের আন্ডারস্ট্যান্ডেবল করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, কোডটা আমার এক্সিকিউশন স্পিড স্লো ডাউন হয়, তো আমি বলেছি অলরেডি, তো কোডটা কিন্তু বুঝতে অনেকটা সমস্যা হয়, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এর একটা প্রবলেম চলে আসে কোডটার। তাহলে যে কোডে আমার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে, যে কোডে আমার এক্সিকিউশন টাইম অনেক বেশি লাগছে, ঠিক আছে, অনেক বেশি লাগছে, তো সেই ধরনের প্রোগ্রাম তো আমার তো এফিশিয়েন্ট প্রোগ্রামিং নয়। তাহলে আমরা কেন এফিসিয়েন্সিটাকে আমি কেন মানে বন্ধ করব? আমার তো সবসময় তো আমরা ভাববো যে কত কম স্পিডে আমি আমার কোডটাকে রান করতে পারি, বা কত কম স্পেসের মধ্যে আমি কোডটাকে রান করতে পারি। তো সেটা কিন্তু আমাকে গোটু কিন্তু সেটা আমাকে অ্যালাউ করছে না। সে কিন্তু আমার স্পিডটাকে অনেকটা স্লো ডাউন করে দিচ্ছে, আমার স্পেস রিকোয়ারমেন্টটাকে বাড়িয়ে দিচ্ছে, সিপির হেডেকটাকে বাড়িয়ে দিচ্ছে, সিপির কমপ্লেক্সিটি বাড়িয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি তাই, তাই না? তো এই সমস্ত কারণের জন্য কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা গো টু স্টেটমেন্টটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। ওকে, সো এটা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট কনসেপ্ট, গো টু স্টেটমেন্ট ইন সি। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? কোনো কোনো কোশ্চেন গো টু স্টেটমেন্ট থেকে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো আমাকে, গো টু স্টেটমেন্ট থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, গো টু স্টেটমেন্ট থেকে। চলো, কার কোনো কোশ্চেন আছে আমাকে বলো। কার কোনো কোশ্চেন আছে আমাকে বলতে পারো, গো টু রিগার্ডিং গো টু স্টেটমেন্ট, রিগার্ডিং গো টু স্টেটমেন্ট। আছে কোনো কোশ্চেন? তোমাদের কোনো কোশ্চেন আছে গো টু নিয়ে? আমি নেক্সট কনসেপ্টে আসবো, বলো। কোনো কোনো কোশ্চেন আছে? যে কোনো একটা, একটা তো বলো, হ্যাঁ কি না, তো হ্যাঁ না তো একটা কিছু বলতে হবে, না না স্যার, আমি তো না। করতে পারছি। না স্যার। ওকে, ঠিক আছে, আমরা এরপর তোমার যে কনসেপ্টটা তোমার দেখবো সেটা হচ্ছে বুলিয়ান ইন সি। ওকে, বুলিয়ান ইন সি, আমরা বুলিয়ান নিয়ে আমরা খুব ফ্যামিলিয়ার, মানে আমরা পাইথনে বুলিয়ানের অনেক কনসেপ্ট দেখছি, তাই না? তো সিতে কি আমরা বুলিয়ান বলে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি সিতে? পারি? কেউ জানো আমরা সিতে কোনো বুলিয়ান বলে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি? ইয়েস। জানি না, ভুল বলে কিছু হতে পারে কি? হুম, এই তো ধরতে পেরেছি তো। তো আমরা সিতে যে টাইপটা নিয়ে আমরা, তোমার দেখো সিতে আমার কিছু 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 বিল্ট ইন টাইপের ডেটা আছে, বা বিল্ট ইন ডেটা টাইপ বলা হয় এগুলোকে, বিল্ট ইন ডেটা টাইপ। ওকে, যেমন তোমার ধরো নাও ইন্টিজার, যেমন ইন্ট বা ক্যার, ফ্লোট, ডাবল, লং ইন্ট। ওকে, সব কিন্তু তোমার হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ, এটা কিন্তু তোমার বিল্ট হয়ে আছে অলরেডি। কিন্তু যদি তুমি তোমার সি প্রোগ্রামে, যদি তুমি হয়তো, তা তুমি ভাবছো যে তার মানে তো বুলিয়ান টাইপের কোনো ভেরিয়েবলকে ইউজ করতে গেলে হয়তো আমাদের তো যেমন লিখি আমরা হয়তো বুল বলে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, যে বুল এ ইজ ইকুয়াল টু ধরো লিখলাম হয়তো তোমার ট্রু, যে হয়তো আমি তোমার ডিসপ্লে করতে যাচ্ছি, এর ভ্যালুটা তোমার ডিসপ্লে করতে যাচ্ছি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি লিখছি, কেন না আমার তো ট্রু মানে তো ওয়ান, বা ফলস মানে তো জিরো, তো সেটা তো অবভিয়াসলি ইন্টিজার টাইপের ভ্যালু, তো পার্সেন্টেজ ডি করছি তোমার এটাকে ডিসপ্লে করতে যাচ্ছি।
তাহলে এই বুলটা কিন্তু ডিরেক্ট আমাকে সি কিন্তু সাপোর্ট করে না। দেখো আমি তোমাকে দেখাচ্ছি কোডে, যে ডিরেক্ট কেন সাপোর্ট করে না। ঠিক আছে, তোমার দেখাচ্ছি। ধরে নাও যে আমি এখানে একটা বুল বলে একটা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। বুল হয়তো বি ইজ ইকুয়াল টু লিখেছি ট্রু, লিখতেই পারি আমি। আমি এখন চাইছি যে তোমার বি এর ভ্যালুকে তোমার ডিসপ্লে করবো, তখন তো আমাকে তাহলে 1 দেখাবে। আমি তখন এখানে কি করছি, পার্সেন্টেজ ডি দিয়ে পাশে কমা দিয়ে করছি বি, বিটাকে আমরা ডিসপ্লে করার চেষ্টা করছি। আমি এখানে কোডটা তখন রান করছি, কোডটা কিন্তু আমার রান করবে না। দেখো কোডটা কিন্তু আমাদের রান করবে না। করছে আমার, দেখো এরর দেখাচ্ছে যে আননোন টাইপ নেম বুল। ওকে, তার মানে তুমি তাহলে আমার বুলটা কিন্তু কোনো বিল্ট ইন টাইপ নয়। এটা বিল্ট ইন টাইপ নয় বলছি না, মানে নয় বলছি একটা কারণের জন্য, যে বুলটাকে ব্যবহার করতে গেলে আমার বুলের কিন্তু কোনো ডেফিনেশন তোমার কিন্তু stdio এর মধ্যে ডিফাইন করা নেই। আমার stdio এর মধ্যে তোমার ইন্টের ডেফিনেশন আছে, ফ্লোট ক্যারেক্টারের ডেফিনেশন আছে, ডাবলের ডেফিনেশন আছে, প্রিন্টএফের ডেফিনেশন আছে, বা স্ক্যানএফ বা আদার কোনো ফাংশন তার ডেফিনেশন আছে, কিন্তু বুলের কিন্তু কোনো ডেফিনেশন কিন্তু আমাদের stdio এর মধ্যে নেই। তার জন্য আমাকে বুলটাকে ব্যবহার করার জন্য আমাকে স্পেসিফিক আরেকটা হেডার ফাইলকে আমাকে ইনক্লুড করতে হবে, যাতে কিনা বুলটাকে আমি ইউজ করতে পারি। সেই টাইপটার সেই হেডার ফাইলটা তোমার নাম হচ্ছে std বুল। ওকে, stdbwl। আমরা আজকে আরেকটা নতুন হেডার ফাইলের নাম শুনলাম, তার নাম হচ্ছে std বুল। তাহলে এখন কিন্তু আর কোনো সমস্যা তোমাকে করবে না তোমার কম্পাইলার। এখন তোমাকে দিব্যি কিন্তু তোমার কোডটা রান হয়ে যাবে, তোমাকে দেখাবে বি এর মান তুমি ডিসপ্লে করে তোমাকে দেখাবে 1। দেখো দেখাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে সিতে আমরা ডিরেক্টলি আমরা বুলটাকে ব্যবহার করতে পারি না, আর যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাকে ওই বুল টাইপটা ডিফাইন করা আছে এমন কোনো হেডার ফাইল যাকে আমাকে ইনক্লুড করতে হবে, না হলে কিন্তু কম্পাইলার বুলটাকে চিনতে পারবে না। আমার তাই তো বলছি, আমি চিনতে পারছি না বুলটাকে। সেই বুলটাকে তাকে চেনানোর জন্য আমি তাকে বললাম যে এই বুলটার ডেফিনেশনসটা লেখা আছে std বুল বলে একটা হেডার ফাইলের মধ্যে, তুমি ওটাকে ফলো করো। তখন সে কিন্তু ওটাকে ফলো করছে, ফলো করে দেখলো যে না, ওখানে তো বুলটাকে ডিফাইন করা আছে, এখন তুমি কিন্তু বুলটাকে ব্যবহার করতে পারছো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ বুলিয়ান ভেরিয়েবল। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ বুলিয়ান ভেরিয়েবল, যে আমরা বুলটাকেও কিন্তু বুল বলে কিন্তু একটা টাইপ আছে, সেটা কিন্তু সিতে আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি না, আর তাকে ব্যবহার করতে গেলে কিন্তু আমাকে অবশ্যই std বুলটাকে আমাকে ইনক্লুড করে কাজ করতে হবে। আর আমরা যে কোনো এক্সপ্রেশন যখন আমরা চেক করি বা কম্পেয়ার করি বা ইউজিং রিলেশনাল অপারেটর, তো সব ক্ষেত্রেই কিন্তু আমাকে কিন্তু একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, তাই না? ধরুন আমি যদি তোমার ডিসপ্লে করতে চাই, ধরুন এখানে যে আমার এখানে ধরুন বুল বলে কোনো টাইপ নেই, আমার ধরুন এখানে একটা জাস্ট ভেরিয়েবল আছে, আমি এটাকে তোমার ইনঅ্যাক্টিভ করে দিলাম, ধরুন লিখছি হয়তো ইন্টিজার a ইজ ইকুয়াল টু 5, কমা দিয়ে b ইজ ইকুয়াল টু লিখলাম হয়তো 6। আমি এখন ধরুন ডিসপ্লে করছি যে পার্সেন্টেজ ডি a গ্রেটার দেন b। ওকে, a গ্রেটার দেন b। তাহলে a গ্রেটার দেন b তো আবার ডিসপ্লে কি করে হয়, আমার এর মধ্যে ভ্যালু আছে 5, তাহলে 5 গ্রেটার দেন 6 কি আমাকে দেখাবে? তো দেখাবে না, আমাকে দেখাবে যে এটা b এর থেকে বড় কি না, ইয়েস অর নো। তো এর মান 5, b এর মান 6, তাহলে 5 গ্রেটার দেন 6 আমার কন্ডিশনটা ফলস, দ্যাট ইজ আ বুলিয়ান ভ্যালু। তাহলে তখন সেই ফলসটা কি তোমাকে সে দেখাবে অ্যাজ আ জিরো। আমি দেখো পার্সেন্টেজ দিয়ে আমি তাকে ডিসপ্লে করেছি, তো আমাকে এই কন্ডিশন থেকে কিন্তু আমি কিন্তু বুলিয়ান ভ্যালুকে আমরা পাচ্ছি। দেখো রোকোটা দেখো রান করে দেখো দেখাবে জিরো। ওকে, আমার কোথায় ভুল ভুল দেখাচ্ছে, আমার std ভুলটা ইনক্লুড করা একটা কোনো সেমিক্লোন বা কিছু একটা ভুল করেছে, দেখো সেমিক্লোন দিইনি আমি ইন্টিজার ডিক্লেয়ার করার সময়। এবার দেখো কোডটাকে রান করছি, দেখাচ্ছে জিরো। তাহলে বলতে পারি তো যে আমার কোনো রিলেশনাল অপারেটর দিয়ে যদি কোনো কিছু চেক করি, আমরা কোনো কন্ডিশন চেক করি বা তাকে দিয়ে যখন কাজ করি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে সবসময় আমার কিন্তু একটা বুলিয়ান ভ্যালু আমাকে রিটার্ন করে। হ্যাঁ, আমার হতেই পারতো আমি যখন লিখতাম a লেস দেন b, তো অবভিয়াসলি আমার কন্ডিশনটা ট্রু, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে দেখাতো 1, আমাকে দেখাচ্ছে 1, তাই না? আবার দেখো ইফ যখন কাজ করে, ইফ এলস যখন কাজ করে, তখন কিন্তু সেখানে সবসময় কিন্তু এই বুলিয়ানের উপর কিন্তু ডিপেন্ড করে আমার জিরো ভ্যালু আর নন জিরো ভ্যালু। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বুলিয়ানের কনসেপ্ট। আমি ধরুন একটা কোনো কন্ডিশন লিখেছি যে
a is equal to 5, b is equal to 6, বা আমি ধরুন এখানে একটা ভেরিয়েবল নিলাম যে a is equal to 5। আমি এখন তোমার ধরো লিখেছি যে if লিখলাম ধরো a, জাস্ট a লিখেছি, if এর পর জাস্ট a দিয়েছি, তারপর তোমার ধরো প্রিন্ট করেছি আমরা a এর আমরা ধরো এখানে তোমার প্রিন্ট করছি কোনো মেসেজকে প্রিন্ট করেছি, সাপোজ ধরো নাও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওকে, এটা মেসেজকে প্রিন্ট করেছি। দেন আমার ইফটা তোমার এখানে শেষ করা আছে, এবার আমি ধরো এটাকে রিটার্ন 0 করে কোডটাকে শেষ করেছি। তোমার কি আউটপুট আসবে বলো দেখি, কি আসবে আউটপুট? আমার ধরো ভুলটা নেই, ভুলটা তুমি সরিয়ে দাও এখান থেকে, ভুলের কোনো, আমার কনসেপ্ট তো হয়ে গেছে ভুলের কনসেপ্ট। আমি ভুলটাকে তোমার দেখাচ্ছি যে আমার ডিফারেন্ট কন্ডিশন চেক করলে আমাদের কিন্তু এখানে তোমার দেখায় যে একটা বুলিয়ান ভ্যালু তোমাকে রিটার্ন করে। তো এখানে ইফ যে ইন্ডিয়া ইফ এ করেছি, তোমার দেখো প্রিন্ট করেছি সিএসটি, আর আমি ধরো এখানে তোমার আমার একটা এলস কন্ডিশন ধরা দেওয়া আছে, এলস এর মধ্যে তোমার লিখেছি যে এলস তোমার লিখছি হয়তো প্রিন্টএফ, হয়তো করছি তোমার ইটিসি, ফর এক্সাম্পল এলস করছি ইটিসি। তো আমার কি আউটপুট আসবে আমার এই কোডটাকে রান করলে, কি আউটপুট আসবে আর কেন বা আসবে বলো, কি আসবে? স্যার 1 আসবে। 1 আসবে। বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? মানে ওই প্রিন্ট সিএসটি আসবে। বাকিরা কি বলছো? ও বলছে প্রিন্ট সিএসটি এক্সিকিউট হবে, মানে আমাকে সিএসটি আমাকে দেখাবে আউটপুট স্ক্রিনে, তাই তো বলছো? হ্যাঁ স্যার সিএসটি হবে। সিএসটি হবে। বাকিরা সবাই বলছে সিএসটি হবে, না আমার কোনো কম্পাইলেশন এরর আসবে? কোনটা আসবে বলো, কোনটা আসবে? স্যার সিএসটি আসবে। তো ইন্টিজার a is equal to 5, আমি এখানে লিখেছি ইফ a, তার মানে এখন এটা তোমার রিপ্লেস কি দিয়ে হচ্ছে, 5 দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে ইফ 5 এটা নন জিরো ভ্যালু, জিরো বাদ দিয়ে বাকি সমস্ত ভ্যালুকেই বলা হয় নন জিরো ভ্যালু। তাহলে ইফ 5 মানে দেখো নন জিরো ভ্যালু। তো ইফ যখন দেখে যে আমার মধ্যে কোনো নন জিরো ভ্যালু ইভ্যালুয়েট হয়েছে, তার মানে কিন্তু ইফ এর কন্ডিশনটা ট্রু। সেটা 1 হতে পারে, সেটা তোমার -5 হতে পারে, বা সেটা তোমার একটা কোনো ভ্যালু হতে পারে, যে 1000 তোমার 50 হতেই পারে, 506 নন জিরো ভ্যালু, ওকে। তো তখন কি তোমার ইফটা কিন্তু তখন ট্রু। তো তার রেসপেক্টে আমাকে দেখাবে তোমার এখানে সিএসটি, ওকে। দেখো রান করে দেখো, আমার দেখো সিএসটি দেখাচ্ছে সিএসটি। আর যদি ধরো না হয় তোমার a is equal to ধরো 0, এবার ইফ এ করেছি, তাহলে কিন্তু দেখো ইফের মধ্যে কিন্তু তোমার দেখো এটা কিন্তু তোমার ইভ্যালুয়েট হচ্ছে কি দিয়ে 0 দিয়ে, তার মানে হচ্ছে ইফ ফলস, ইফ ফলস। তাহলে ইফের কন্ডিশন যদি তোমার ফলস হয়, তো কোথায় আসে, এলসে আসে। তখন তোমার কি দেখাবে, দেখাবে তোমার ইটিসি, দেখো, তাই না? এবার ধরে নাও আমার এর ভ্যালু তোমার দেওয়া আছে -564, আমি ইফ এ করেছি, তো যেহেতু 564 মাইনাস আছে, এটা কিন্তু একটা নন জিরো ভ্যালু। সো নন জিরো ভ্যালু মানেই কিন্তু আমার ইফের মধ্যে কন্ডিশন কিন্তু তোমার স্যাটিসফাই করবে, ট্রু হবে। তোমার কিন্তু এখন তোমাকে দেখাবে সিএসটি, দেখো সিএসটি দেখাবে তোমাকে, দেখাচ্ছে একমাত্র তোমার জিরো হলেই কিন্তু কন্ডিশনটা ফলস, ইফের মধ্যে যদি ইভ্যালুয়েট হয় কোনো কন্ডিশনের ভ্যালু। তাহলে এইভাবে কিন্তু তোমার ইফ এলস কাজ করে, ইফটা কিন্তু এরকম ভাবেই কাজ করে, ওকে। সো এটা হচ্ছে আমাদের সি এর বুলিয়ানের কনসেপ্ট, সি এর বুলিয়ানের কনসেপ্ট। তো এটা আমরা দেখলাম, সি এর বুলিয়ানের কনসেপ্ট আমরা দেখলাম। আমরা ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, ফাংশন মানে হচ্ছে আমরা কোনো ফাংশন পড়িনি, তো ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমি জিজ্ঞেস করি যে একটা বুলিয়ান ভেরিয়েবলের সাইজ কত হয়, ধরুন আমার একটা ভেরিয়েবল ধরুন আছে হয়তো বুল b is equal to true, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে এই বিটা মেমোরিতে কত বাইট স্পেস দিচ্ছে, কি করে বুঝবো আমরা, কি ফাংশন ব্যবহার করবো বলো আমাকে? সাইজ অফ, সাইজ অফ, ওকে। বা এটাকে কিন্তু কোনো ফাংশন বলে না, এটা কিন্তু বলা হয় অপারেটর, সাইজ অফ অপারেটর। কিন্তু তোমার দেখতে কিন্তু এটা ফাংশনের মতন, কারণ ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আছে। আমি কি করছি, সাইজ অফ তার মধ্যে তোমার আমি পাস করলাম ভেরিয়েবলটার ভ্যালুটাকে, যে আমি যার সাইজটাকে বের করবো তার নাম কি বি, বিটা আমার বুলিয়ান টাইপের, আমি তোমার বিটাকে তোমার তার সাইজটা আমরা বের করবো। অবশ্যই আমাকে এখানে
হ্যাশ ইনক্লুড বুলিয়ান এসটিডি বুলটাকে আমাকে ইনক্লুড করতে হবে, কারণ আমি এখানে বুল ইউজ করেছি, আমাকে ইউজ করতে দেবে না আমাকে, আমি তোমাকে ইউজ করে দেখো এসটিডি বুল। ওকে, আমি এটাকে তোমার ডিক্লেয়ার করে রাখলাম এসটিডি বুল ডট এইচ। তাহলে বুলিয়ান বি ইজ ইকুয়াল টু ট্রু প্রিন্ট করেছি, সাইজ অফ বি মানে বিটা বুলিয়ান টাইপের, তার সাইজ কত। তো যে কোনো বুলিয়ান টাইপের তোমার কিন্তু সাইজ হয় 1 বাইট, আমার কিন্তু অ্যান্সার আছে কিন্তু 1। দেখো কি আসছে, দেখো এই দেখো 1 আসছে, দেখেছো 1 আসছে। তাহলে বাই ইউজিং সাইজ অফ অপারেটর আমরা জানি যে তার কোনো সাইজ বের করতে আমরা সাইজ অফ অপারেটর আমরা হেল্প নিই, যে কোনো ভেরিয়েবল যে কোনো ডেটা টাইপ। তো ইন কেস অফ বুলিয়ান ভেরিয়েবল তার সাইজ কিন্তু 1, এটা কিন্তু তোমার 1 বাইটে আমরা কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, এটা কিন্তু 1 বাইটের জায়গায় আমরা এটাকে তোমার 1 বাইটই বলবো, কারণ তার কারণ দেখো যে বিটে কিন্তু সাইজটা অ্যাকচুয়ালি তোমার বিট হলেই হয়ে যেত, কারণ দেখো একটা বিটকে রাখতে তোমার তো 1 বাইট প্লাস স্পেস লাগে না, তাই না? আমার তো 1 0 তো একটা করে বিট, তো আমার তো 1 বিটেই তোমার কিন্তু কাজটা হয়ে যেত। কিন্তু আমার কিন্তু বুলেট তোমার কিন্তু সাইজ কিন্তু আমাকে দেখাবে 1 বাইট, আমি যে 1টা এসে কিন্তু 1 বাইটে এসছে। যদিও আমাদের দরকার, আমাদের তোমার ধরো দুটো ভ্যালুকে স্টোর করতে গেলে এট এ টাইম আমাকে ধরো আইদার 0 কিংবা 1 কে স্টোর করতে, আমার কিন্তু 1 বিটাই কিন্তু কাজটা হয়ে যায়, কিন্তু আমার সাইজটা কিন্তু এখানে একটু বেশি ও নিয়ে রাখছে, আমাকে 1 বাইটে কিন্তু স্পেসটাও নিয়ে রাখবো, কিন্তু 8 বিট কিন্তু তোমার সাইজটাকে ধরে নিচ্ছে। ওকে, তো আমি কিন্তু বুলিয়ান নামে কিন্তু ডিক্লেয়ার করতে পারবো না, আমাকে বুল নামেই ডিক্লেয়ার করতে হবে আমাকে ভেরিয়েবলটাকে। ওকে, তো বুলিয়ান দিলে হয়তো আমাকে কোনো এরর মেসেজ আসতে পারে, কোনো কম্পাইলেশন টাইম এরর আসতে পারে। দ্যাট ইজ আ বুল ইন সি। ওকে, বুল ইন সি। এবার আমরা নেক্সট কনসেপ্টে আমরা যাব। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সো আমরা এবার একটু অন্যরকম টাইপের একটু কাজ করব। হ্যাঁ, অন্যরকম টাইপের একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারিথমেটিক। ওকে, ক্যারেক্টার অ্যারিথমেটিক, যে আমরা যে শুধুমাত্র যে আমরা ইন্টিজারের উপরে কোনো অপারেশন করতে পারি তা তো নয়, আমরা ইন্টিজার নাম্বারের উপরে আমরা ধরো অ্যারিথমেটিক অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবই করতে পারি, তাহলে আমরা ক্যারেক্টারের উপরে আমরা কিভাবে অপারেশনসটা আমরা করতে পারি। ওকে, তো আমি এখানে ধরে নাও আমার বুল ফুলের কনসেপ্ট ভুলে যাও, বুল ফুল আমার সব হয়ে গেছে, বুলের কনসেপ্ট আমরা দেখে দিয়েছি। ওকে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারিথমেটিক। আমি এখানে একটা হেডিং দিয়ে রাখি, আমার এই যে কোডগুলো আমরা এখন করবো সবটা কিন্তু ক্যারেক্টার অ্যারিথমেটিকের কোড করবো, ক্যারেক্টার অ্যারিথমেটিক। ওকে, তার কোডগুলো কিন্তু আমি এখানে জাস্ট দেখাবো। কিন্তু আমি এটাকে শেষ করবো কি দিয়ে, স্টার স্ল্যাশ দিয়ে, এটাকে মাল্টিলাইন কমেন্ট বলা হয় সিতে। যখন কমেন্ট লাইন আমরা ইউজ করি, এটা মাল্টিলাইন কমেন্ট, এটা তোমার ডবল স্ল্যাশ দিয়ে তোমার সিঙ্গেল লাইন কমেন্ট, তাই না? আমাদের পাইথনে ইউজ হয়। ওকে, যাই হোক আমি ভুলটাকে সরিয়ে দিলাম। আমার এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, ক্যারেক্টার ch1। ওকে, ক্যারেক্টার ch1, সাপোজ আমার তোমার এখানে কোনো ডিসপ্লে করা আছে, আমার তোমার এখানে ডিক্লেয়ার করা আছে ch1 ইকুয়ালস টু, আমার ধরো তোমার নেওয়া আছে ক্যাপিটাল এ, সরি ক্যাপিটাল এ। আমি আবার প্রিন্ট করছি, আমি যখন প্রিন্ট করছি পার্সেন্টেজ সি দিয়ে, তো তখন আমাকে ক্যারেক্টারটা দেখাবে। আমি ধরো পার্সেন্টেজ সি করে ধরো প্রিন্ট করলাম, পার্সেন্টেজ সি করে আমি তোমার ch1টাকে প্রিন্ট করেছি, কোনো সমস্যা নেই আমার। আমাকে তোমার এখানে তোমার দেখাচ্ছে যেমন স্মলে, আমি যেমন ক্যাপিটালে তোমার যেমন লিখেছি আমাকে তোমার দেখাচ্ছে ক্যাপিটালে। কিন্তু এই প্রিন্টএফটা যদি আমি পার্সেন্টেজ সি দিয়ে না করে, যদি আমি এখানে পার্সেন্টেজ ডি দিয়ে আমি যদি প্রিন্ট করতাম সিএইচ এর ভ্যালুটাকে, আমি তোমার জাস্ট পার্সেন্টেজ সিটাকে সরিয়ে দিয়ে আমি তোমার এখানে লিখছি পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। তাহলে সিএইচ এর 1 এর মধ্যে আমার আছে ক্যাপিটাল এ, আর তাকে আমি ডিসপ্লে করছি অ্যাজ আ ইন্টিজার। তো এটার তোমার ইন্টিজার ভ্যালু কি আছে, তাই না? এ তোমার একটা ক্যারেক্টার, তো তাকে আমি ডিসপ্লে করেছি পার্সেন্টেজ ডি দিয়ে, তখন কিন্তু আমাকে দেখাবে যে এই ক্যারেক্টার 1 এর মধ্যে বা ch1 এর মধ্যে আমার যে ভ্যালুটা স্টোর করা আছে, তাহলে ক্যারেক্টার 1 এর মধ্যে তো কোনো ভ্যালু নেই, আমার একটা ক্যারেক্টার আছে, তাহলে তার ইন্টিজার পার্ট বলতে বোঝায় যে এই ক্যারেক্টার আমার অ্যাস্কি ভ্যালু কত।
তাহলে ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু কত? আমরা কি বলেছিলাম? আমি বলেছিলাম কিন্তু ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু কত বলেছিলাম? স্যার 65 তো মনে হচ্ছে। 65 বলেছিলাম। ক্যাপিটাল এ 65 আর আমার স্মল এটা তো হচ্ছে 97। ওকে, 32 এর ডিফারেন্স থাকে ক্যাপিটালের সাথে স্মল এর। ওকে, দেখো কোটাতে দেখো রান করাচ্ছি। দেখো এ আসছে, তারপর দেখো কি আছে 65। আমরা স্ল্যাশ এন করে দিই, এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই। এ আসছে আর তারপর আসছে তোমার 65, দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমাকে তখন দেখাচ্ছে তার অ্যাস্কি ভ্যালুকে আমাকে দেখাচ্ছে, আর কিন্তু আমার কিছু দেখায়নি। ওকে, সো আমরা ক্যারেক্টারের মধ্যেও কিন্তু ক্যারেক্টারকে দিয়েও আমরা কিন্তু কোনো অ্যাডিশন, কোনো মাল্টিপ্লিকেশন, কোনো ডিভিশন, সাবট্রাকশন আমরা সব করতে পারি আমরা সি ল্যাঙ্গুয়েজে বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে। তো তার জন্য কি হয় না, আমার যদি কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো অপারেশন আমরা করি, তাহলে সে কিন্তু প্রথমে ওটাকে কনভার্ট করে নেবে অ্যাস্কি ভ্যালুতে, তারপরে অপারেশনসটা হবে, দেন কাজ হবে। ওকে, তো তার জন্য আমি এখানে আর একটা অপারেশন তোমাকে আমি দেখাবো করে। আমি তোমার ধরো এখানে দেখিয়েছি পার্সেন্টেজ সি সিএইচ ওয়ানটাকে তোমার ডিসপ্লে করেছি, তারপর তোমার পার্সেন্টেজ ডি করে তোমার সিএইচ ওয়ানটাকে ডিসপ্লে করেছি। আমি এখন সিএইচ ওয়ান প্লাস ধরুন তোমার করলাম হয়তো 4, তারপরে তোমাদের কি অ্যান্সার আসবে? সিএইচ ওয়ান প্লাস 4 করেছি, বলো কি আসবে? স্যার তাহলে 65 প্লাস 4 মানে 69। 5 প্লাস 4 দিয়ে আমাদের কি আসছে? 69। 69 তাহলে বুঝতে পারছি আমরা যে সিরিজ ওয়ানটা আমার কিন্তু অ্যাস্কিতে কনভার্ট হচ্ছে ফার্স্টে, 65 এ কনভার্ট হলো, তারপর সেই 65 এর সাথে তোমার কিন্তু আমরা যোগ করলাম কত না, আমরা যোগ করলাম 4k। ওকে, ঠিক আছে। আবার ধরে নাও এই সিএইচ ওয়ানটাকে যদি আমি প্লাস 32 করে দিই, সিএইচ ওয়ান প্লাস 32 করে দিই যদি আমি ধরো ডিসপ্লে করি। ওকে, আমাদের এখানে তোমার যেমন আছে তোমার থাক, আমি সিএইচ ওয়ান প্লাস তোমার করলাম 32, দেখো তো কি আসছে? আসছে স্মল এ, এই প্রথমটা রেসপেক্টে আসছে স্মল এ। ইয়েস। হ্যাঁ, তাহলে তোমার তখন 65 প্লাস Yes, sir. কত আছে? 97। তো 97 এর ইকুইভ্যালেন্ট ক্যারেক্টার কোনটা না স্মল এ? দেখা দাও স্মল এ। আমার এখানে তোমার যেমন 65 প্লাস 4 করেছে তোমার তেমন দেখাচ্ছে, এমনি কোনো সমস্যা নেই। এবার ধরে নাও CH1 ইজ ইকুয়াল টু এ করেছি, আর ধরে নাও CH2 ইজ ইকুয়াল টু ধরে নাও তোমার তো করেছি হয়তো ক্যাপিটাল বি করেছি। ওকে, ক্যাপিটাল বি করেছি, ক্যাপিটাল বি করেছি। যে আমি এখন ডিসপ্লে করেছি পার্সেন্টেজ সি করে, ডিসপ্লে করেছি তোমার CH1 তোমার যেমন থাকছে, পার্সেন্টেজ ডি করে তোমার ডিসপ্লে করেছি CH1 প্লাস CH2। ওকে, দেখো তো কি আসছে? কি আসছে? 131। কেমন করে পেলাম 131? এটা 65 আর বিটা হচ্ছে 66, 65 প্লাস 66 কত হয়? 131 আসছে। 131 দেখো আসছে। আমার এই সেকেন্ড প্রিন্টে তুমি ভাবো, এই সেকেন্ড প্রিন্টটা আমার তো এখানে তোমার জাস্ট CH1 কে তোমার ডিসপ্লে করেছি পার্সেন্টেজ সি করে, আমাকে তো এ দেখাবি সবসময়, তাই না? তো আমরা পাচ্ছি যে আমরা এটার সঙ্গে তোমার ক্যালকুলেশন, আমরা তোমার CH1 মাইনাস করে দিলাম CH2 দিয়ে ধরনের পার্সেন্টেজ ডি করেছি, দেখো তো কি আসছে? আসছে -1। তো আমরা কোনো ক্যারেক্টারের উপরে অ্যাডিশন সাবট্রাকশন করতে পারছি তো? হুম, এস অর নো? পারছি না? হ্যাঁ স্যার ইয়েস। তো দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার অ্যারিথমেটিক, দ্যাট ইজ কল্ড ক্যারেক্টার অ্যারিথমেটিক। ওকে, সো আমাদের যত ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু এটা করে অ্যাস্কি ভ্যালু আছে। আমি ধরো না যদি তোমার ধরো এরকম দেখানোর চেষ্টা করি, সাপোজ ধরুন আমার এখানে আমি ধরুন একটা প্রোগ্রাম লিখছি, আমি এখানে লুপটা ব্যবহার করব। হ্যাঁ, ইন্টিজার i ইজ ইকুয়াল টু একটা কোনো i কে জাস্ট ডিক্লেয়ার করছি, আর কিছু করি না, i কে ডিক্লেয়ার করেছি ফর i ইজ ইকুয়াল টু 65, i লেস দেন অর ইকুয়ালস টু 97 থেকে 26 ধরলে কত হয়? 97 এর সঙ্গে তোমার 26 যোগ করলে কত হয়? মানে আমার স্মল যেটা তোমার অ্যাস্কি ভ্যালু কত বলো একটু আমাকে? 97 প্লাস 26 করো, কত আসছে?
কত আসছে? Practically. হুম বেশ So 130, 100. 100 120. 120 আমি তোমার লেস দেন ইকুয়ালস টু 123 করেছি। ওকে, দেন আই প্লাস প্লাস। ওকে, দেন আমি এর মধ্যে তোমার প্রিন্ট করছি, আইটাকে প্রিন্ট করবো পার্সেন্টেজ সি করে। ওকে, পার্সেন্টেজ সি, আর এবার আইটাকে প্রিন্ট করবো, সরি কমা দিইনি, কমা দিয়ে আইটাকে প্রিন্ট করবো। তো আমাকে কি দেখানো উচিত? আমি দেখান তোমার একটা ট্যাব দিয়ে দিলাম, হ্যাঁ এটা করে এখানে একটা আগে একটা স্পেস দিচ্ছি, এখানে একটা স্পেস দিচ্ছি। আমি তোমার আইটাকে তোমার ডিসপ্লে করছি পার্সেন্টেজ সি করে, তাহলে আইটার মধ্যে ফার্স্টে 65 আছে ফর লুপের, তারপর তোমার 65 এ তোমার ইকুইভ্যালেন্ট যে ক্যারেক্টারটা আমাকে দেখাবে ক্যাপিটাল এ দেখাবে, তারপর তোমার ক্যাপিটাল বি দেখাবে, কারণ ফর তোমার ঘুরবে আপ টু 123 পর্যন্ত ঘুরবে। তো প্রত্যেকবার আমাকে এ বি সি ডি করে আপ টু জেড পর্যন্ত ক্যাপিটালে, তারপর আবার স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত দেখাবে। চলো রান করছি, দেখো দেখাচ্ছে আমাকে 97টা হচ্ছে আমার স্মল এ, তা তোমার জেড তোমার কত হবে না 122 এ আমার কমপ্লিট হয়ে যাবে, তাই না? আমি তোমার এখানে কি লিখবো, লেস দেন, আমি এখানে দেখো লেস দেন ইকুয়ালস টু করেছি বলে আমি 122 করে দিলাম। এবার দেখো কোডটাকে রান করছি, আসছে স্মল, দেখো স্মল এ থেকে আপ টু স্মল এ থেকে আপ টু ক্যাপিটাল এ থেকে তোমার দেখো স্মল জেড পর্যন্ত আসছে। আর এই 65 থেকে তোমার 26টা ক্যারেক্টার মানে তোমার দেখো 91 পর্যন্ত, তোমার তো 97 আছে। এই বাকি যে ক্যারেক্টার গুলো দেখো তোমার তোমার ধরো নাও 92, 93, 94, 95, 96, দেখো তোমার দেখো একটা থার্ড ব্র্যাকেট ওপেনিং, একটা দেখো ফ্রন্ট স্ল্যাশ, একটা দেখো থার্ড ব্র্যাকেট ক্লোজিং, একটা দেখো তোমার এখানে তোমার এখানে এটাকে ইয়ে সাইন বলা হয়, ক্যারেট সাইন বলা হয়, বিটওয়াইজ এক্সওয়ার তার সিম্বল এটা, দেখা দেখো হাইফেন, একটা দেখো তোমার সিঙ্গেল কোটেশন, তারপর তোমার দেখো স্মল এবিসিডি শুরু হচ্ছে, তাই না? যদি তোমার ধরো অ্যাকচুয়াল যদি তোমার রেঞ্জ জানতে চাই যে আমার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত তোমার রেঞ্জ কত, তোমার কি লিখবো না 65 প্লাস 25 তোমার 90 লিখছে, দেখো 90 লিখে আবার দেখি, কারণ লেস দেন ইকুয়ালস টু করা আছে, দেখো আমার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত আমাকে দেখাবে, দেখাচ্ছে? ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? হুম, তো আমি কেন এটাকে বলছি, কারণ আমাকে অনেক এমন প্রোগ্রামিং করতে হবে যেটাকে আমরা এই কাজগুলো আমরা করতে পারবো। ধরো না তোমার কাছে একটা ক্যারেক্টার ক্যারেক্টার সি ইজ সিএইচ ইকুয়ালস টু, আমি তোমাকে বলেছি ধরো না ক্যাপিটাল এ আছে তোমার কাছে, তোমাকে বললাম যে একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা তোমার একটা কোনো ক্যারেক্টারকে ইনপুট নেবে আপার কেসে আর তোমাকে লোয়ার কেসে ডিসপ্লে করবে, মানে কনভার্ট করতে বলেছে তোমাকে আপার কেস থেকে লোয়ার কেসে। জানো যে কি করে করতে হয়, তুমি জানো কিন্তু ভালো করে যে আপার কেসটাকে লোয়ার কেস করতে গেলে 32 দিয়ে যোগ করে দিলেই হয়ে যায়। তখন তুমি কি করছো, তখন তুমি দেখো করছো প্রিন্ট এফ পার্সেন্টেজ, তোমাকে কিন্তু দেখো ওই সেই তোমাদের যাকে ডিসপ্লে করতে বলেছে সেটা কিন্তু তোমার একটা ক্যারেক্টার, তোমাকে পার্সেন্টেজ সি করে তোমাকে ডিসপ্লে করতে হবে, পার্সেন্টেজ সি। ওকে, তো তুমি পার্সেন্টেজ সি করলে, সি করার পর তারপর তুমি ধরে তুমি যখন ডিসপ্লে করবে তখন তুমি কি লিখছো না সিএইচ প্লাস 32, তাই না? এবার তুমি দেখো এটাকে সেমিক্লোন দাও, তা তোমার ইনপুট তোমার হচ্ছে ক্যাপিটালে, তোমার কিন্তু আউটপুট কি দেবে, স্মলে তোমাকে আউটপুট দেবে, তাই না? 65 প্লাস 32 97, 97 তার আমি সিএইচটাকে তোমার দেখো আমি ক্যারেক্টার না নিয়ে আমি স্ট্রিং নিয়ে নিয়েছি, তাই জন্য আমাকে রং অ্যান্সার আসছে, এটা মানে সিঙ্গেল কোটেশন। এবার দেখো রান করি, দেখা যাচ্ছে স্মলে, আবার ধরো তোমার ধরো না এটা তোমার ধরো তো স্মলে আছে সিএইচ স্মলে, আর তাকে তোমাকে ক্যাপস করতে পারো, তখন তুমি কি করবে সিএইচ মাইনাস 32 করে দেবে, তো তোমার ক্যাপসে হয়ে যাবে, তাই না? 97 মাইনাস তোমার 32 করে তোমার 65 হয়, তো ক্যাপসে তোমার চলে আসলো। এবার তুমি সিএইচ এর মধ্যে তুমি এটা যা ইনপুট নেবে তখন তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারো, যে এটা দ্য ক্যারেক্টার প্রিন্ট করে বললে আর স্ক্যান এ পার্সেন্টেজ সি অ্যাম্পারসেন্ট সিএইচ, তাহলে একটা ক্যাপিটালকে আমরা স্মল করতে পারি, একটা স্মলকে আমরা ক্যাপিটাল করতে পারি বাই ইউজিং অ্যাস্কি ভ্যালু কনসেপ্ট। ওকে, সো এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারিথমেটিক, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারিথমেটিক, কারণ এগুলো কিন্তু আমাদের পরে অনেক কাজে লাগবে এই কনসেপ্টগুলো, তার জন্য কিন্তু আমি এটাকে বলার চেষ্টা করছি, আরো একটু ডিটেলসে বলার চেষ্টা করছি, আমাদের কিন্তু পরে অনেক কাজে লাগবে এই ধরনের কনসেপ্টগুলো। ঠিক আছে, বোঝা গেছে? এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? Yes, হ্যাঁ স্যার। তো আমরা তো
এসকেপ সিকোয়েন্স তো আমরা আগেই দেখে এসেছি সেই প্রিন্টএফ এর ভ্যারিয়েশন দেখানোর সময়। তো এসকেপ সিকোয়েন্স নিয়ে আমাদের আর কিছু দেখার নেই, এসকেপ সিকোয়েন্স আমরা খুব ভালো করে দেখেছি। এবার যে কনসেপ্টে আমরা আসবো, লাস্ট কনসেপ্ট আজকে, সেটা হচ্ছে আমরা এটাও বলেছি, আমরা এটা পড়েছিলাম না, লিটারেলস পড়েছিলাম না, লিটারেলস, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, অক্টাল, হেক্সাডেসিমাল, লিটারেলস পড়েছিলাম না? এটা মনে আছে কারো? স্যার একটু বলবেন। আরে তোমার তাকেই বলা হয় লিটারেল, দেখো তোমার কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালুর একটা ভালো নাম হচ্ছে লিটারেলস, ঠিক আছে? কনস্ট্যান্ট ভ্যালুর একটা ভালো নাম হচ্ছে লিটারেলস। যেমন তোমাকে যদি বলি যে ইন্টিজার লিটারেল কোনগুলো বা ইন্টিজার কনস্ট্যান্ট কোনগুলো, তুমি তখন বলবে স্যার 5, 6, 7, 8, 9, 10 সবই তো তোমার কনস্ট্যান্ট। 5, 6 এটা তোমার হচ্ছে ইন্টিজার কনস্ট্যান্ট। ওকে, তার জাস্ট তোমার ভ্যালু গুলোকে রেফার করছে ইন্টিজার লিটারেল। ওকে, কনস্ট্যান্ট কোনো ভ্যালু। তোমাকে আমি বললাম ধরো একটা ফ্লোট লিটারেল বলো, ফ্লোট লিটারেল। এবারে ইন্টিজার যে লিটারেল তার তোমার আবার দুটো ভাগ আছে, একটা তোমার হচ্ছে অক্টাল আর তোমার হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমাদের যদি তোমার ধরো যাকে আমরা ইন্টিজার বলছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ডেসিমাল, দেখুন তোমার ডেসিমাল, কিন্তু ডেসিমাল এটা। এবার এই ডেসিমালটাকে আমাকে তো না, আমার তো তোমার ডেসিমাল, অক্টাল আর হেক্স তোমার এক জিনিস নয়। তো অক্টাল তোমার দেখতে না একটা ডেসিমালের মতন, তার বেসের তোমার তো ডিফারেন্স আছে না? তাই যদি কোনো অক্টাল যদি আমরা রিজাল্টটাকে যদি আমরা ডিনোট করতে চাই বেস 8-এ, তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমার ফলো করতে হয় সিতে কিন্তু একটা জিরো প্রিসিডেড থাকে আগে থেকে। ধরো তোমার 0, 712 এটা কিন্তু একটা অক্টাল লিটারেল। আর শুধু 712 মানে কি, সেটা কিন্তু একটা ডেসিমাল লিটারেল বা একটা ইন্টিজার লিটারেল। ওকে, তাহলে আগে কিন্তু তোমার একটা জিরো থাকবে, তোমার 07 এটা কিন্তু একটা অক্টাল নাম্বার। না তোমার 05 এটা কিন্তু অক্টাল নাম্বার। কিন্তু তুমি যদি তুমি লেখো 8 সেটা কিন্তু কোনো অক্টাল নাম্বার নয়, কিন্তু একটা ইন্টিজার নাম্বার। আবার যদি তোমার যখন তুমি কোনো হেক্স নাম্বারকে যখন তুমি ডিনোট করবে, সেটা তোমার ফলো করবে কিন্তু একটা 0x কে। 0x ধরো তোমার লিখলাম হয়তো 0x AB, তাহলে এবিটা আমার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। আর যে তুমি কেমন করে বুঝছো এটা হেক্স নাম্বার না কম্পায়ার কেমন করে বুঝছো না, সে কিন্তু এটা আমার 0x, কিন্তু তোমার আগে দেখো প্রিসিডেড বাই 0x। তো 0x দিয়ে কিন্তু আমরা কোনো হেক্স নাম্বারকে আমরা ডিনোট করতে পারি অ্যাজ আ লিটারেল। আর 0 দিয়ে আমরা কোনো নাম্বার আগে যদি তোমার 0 বসিয়ে দিই, তাহলে কিন্তু সেটা তোমার হয়ে যায় একটা অক্টাল লিটারেল। তাহলে ইন্টিজারটাকে আমরা তোমার 2 পার্টে ভাগ করতে পারি, তোমার ডেসিমাল, এটা কিন্তু হেক্সাডেসিমাল। ওকে, না একটা তোমার অক্টাল, এটা তোমার হচ্ছে হেক্সাডেসিমাল। আর যাকে ইন্ট বলছি সেটা কিন্তু তোমার হচ্ছে কিন্তু ডেসিমাল ইন্টিজার। ওকে, এবার একটা অক্টাল নাম্বারকে কি আমরা ডিসপ্লে করি না পার্সেন্টেজ ও দিয়ে, আর একটা হেক্স নাম্বারকে কি ডিসপ্লে করি না পার্সেন্টেজ এক্স দিয়ে। কিন্তু এটা ফর্মা স্পেসিফায়ার, পার্সেন্টেজ এক্স ফর হেক্সাডেসিমাল আর পার্সেন্টেজ তোমার ও ফর হচ্ছে অক্টাল। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফর্মাস স্পেসিফায়ার। বুঝা গেল? আর যদি আমি বলি যে একটা ফ্লোটিং পয়েন্ট লিটারের নাম বলো, ফ্লোটিং পয়েন্ট লিটারেস কোনগুলো হবে না, 10.15 এটা ফ্লোটিং পয়েন্ট লিটারেস। যা খুশি তোমার ধরো 1.26 এটা ফ্লোটিং পয়েন্ট লিটারেস। দ্যাট ইজ আ ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট কোনগুলো? এবং তোমার মনে করো কোনো ক্যারেক্টার লিটারেলের নাম বলো, ক্যারেক্টার লিটারেল তুমি এখানে লিখছো হয়তো তোমার যে সিঙ্গেল কোডের মধ্যে তুমি লিখছো এক্স, এটা ক্যারেক্টার লিটারেল। বা ধরো তুমি সিঙ্গেল ওয়াই লিখেছো, এটা ক্যারেক্টার লিটারেল। ওকে, বা তুমি লিখেছো ধরো জি, এটা ক্যারেক্টার লিটারেল। তো সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট যাকে আমরা বলি সেটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপের লিটারেল। ওকে, তো আবার তোমার যেমন ক্যারেক্টার তোমার হয় তেমন তো আবার স্ট্রিং লিটারেলও হয়। স্ট্রিং লিটারেল কোনগুলো বলা হয় না, ধরো তোমার হয়তো ডিসিএসটি, দেখো স্ট্রিং লিটারেল কেন না, আমি দেখো তোমার ডবল কোটেশনের মধ্যে এনক্লোজ করেছি, মানে তোমার ধরো না এবিসি ডবল কোটেশনের মধ্যে, এটা কিন্তু স্ট্রিং লিটারেল, যার মধ্যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার আছে, তাকে বলা হয় স্ট্রিং লিটারেল। আবার তোমার সাথে কত বুলিয়ান লিটারেল আছে, বুলিয়ান লিটারেল আছে বা বুলিয়ান কনস্ট্যান্ট কোনগুলো না, ট্রু আর ফলস বুলিয়ান কনস্ট্যান্ট, ট্রু আর ফলস। ওকে, সো বুলিয়ান কনস্ট্যান্ট তোমার পড়ছে ট্রু অ্যান্ড ফলস। এটা কিন্তু একটা টাইপ আমাদের লিটারেলের মধ্যে একটা টাইপ, দ্যাট ইজ কল্ড লিটারেল। ওকে, এনি কনস্ট্যান্ট ভ্যালু, হ্যাঁ এনি কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা তোমার বলতে পারি আমাদের লিটারেল। বা একটা ফিক্সড ভ্যালু তুমি বলতে পারো দ্যাট ক্যানট বি মডিফাইড, যাকে আমরা মডিফাই করতে পারি না। ওকে, তো এটা হচ্ছে আমাদের লিটারেলের কনসেপ্ট।
বেসিক কনসেপ্ট অফ আ লিটারেল। ঠিক আছে এই পর্যন্ত? সবার এই পর্যন্ত ঠিক আছে? হুম? হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা কিছু এক্সট্রা কিছু কনসেপ্ট দেখলাম, মানে বেসিক কনসেপ্টের মধ্যে কিছু এক্সট্রা কনসেপ্ট আমরা গোটু দিয়ে স্টার্ট করেছিলাম। আমি ভেবেছিলাম যে লুকটা স্টার্ট করবো, কিন্তু লুকটা করতে গিয়ে আমাদের একটু সময় লেগে গেল বেশি, অনেক কিছু বলতে গিয়ে। তো তার জন্য আমরা অ্যাডিশনালি আমরা বুলিয়ান দেখলাম, আমরা লিটারেল দেখলাম, আমরা ক্যারেক্টার অ্যারিথমেটিক আমরা দেখলাম। ওকে, যাই হোক, আমরা নেক্সট দিন আমরা লুপ স্টার্ট করবো, সি এর লুপ স্টার্ট করবো আমরা নেক্সট দিন। আর টাইপ কনভার্সনটা আমাকে একটু মনে করাবে, আমি নেক্সট দিন টাইপ কনভার্সনটা লুপ করতে করতে আমরা একটু টাইপ কনভার্সনটা আমরা দেখবো। ওকে, মানে আমি একটা টাইপের ডেটাকে আমরা বা ভেরিয়েবলকে আমরা অন্য টাইপে আমি কনভার্ট করতে পারি, সেটা কিভাবে করতে পারি সেটা আমি দেখাবো নেক্সট দিন বাই ইউজিং টাইপ কনভার্সন মেকানিজম। ওকে, যে টাইপ তোমার দুরকম ভাবে কনভার্সন করা যায়, একটা তোমার হচ্ছে ইমপ্লিসিট, এটা হচ্ছে এক্সপ্লিসিট। আমরা কিন্তু কিছু এক্সাম্পল দেখে নিয়েছি ইমপ্লিসিট টাইপ কনভার্সনের। আমি একটা কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করছি পার্সেন্টেজ ডি দিয়ে, তখন আমাকে দেখাচ্ছে তার ইন্টিজার ভ্যালুটা বা তার অ্যাস্কি ভ্যালুটা। এটা কিন্তু ওয়ান টাইপ অফ টাইপ কনভার্সন, দ্যাট ইজ কল্ড ইমপ্লিসিট টাইপ কনভার্সন। কিন্তু আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না উপর থেকে, কিন্তু আমরা কিন্তু ইমপ্লিসিটলি কিন্তু তোমার ক্যারেক্টার কিন্তু তোমার ইন্টে কনভার্ট হচ্ছে বা অ্যাস্কিতে তোমার কনভার্ট হয়ে কিন্তু আমাকে দেখাচ্ছে, তাই না? দ্যাট ইজ কল্ড ইমপ্লিসিট টাইপ কনভার্সন। আর একটা হয় আমাদের এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। আমরা এক্সপ্লিসিটলি আমরা কোনো ভেরিয়েবলের কোনো ভ্যালুকে আমরা টাইপ কনভার্সন করতে পারি। আমি একটা এক্সপ্লিসিট টাইপ কনভার্সনের এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস আমি শেষ করবো, আমাদের টাইপ কনভার্সনটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই টাইপ কনভার্সন। ধরে নেওয়া যাক আমার কাছে একটা ভেরিয়েবল আছে, তোমার ধরো ডাবল টাইপ একটা ভেরিয়েবল আছে, ডাবল ডি ইজ ইকুয়াল টু সাপোজ না 1.2, ডাবল ডি ইজ ইকুয়াল টু 1.2। এটা কিন্তু এটা ডাবল টাইপের একটা লিটারেল, তাই না? 1.2টা কিন্তু এটা ডাবল টাইপের লিটারেল, একটা ফ্লোটিং পয়েন্ট লিটারেল। ওকে, যাই হোক, তো আমি এখন চাইছি, আমি তখন একটা স্টেটমেন্ট লিখছি ইন্টিজার x ইকুয়ালস টু, ওকে, আমার তো ডি দেওয়া আছে, ইন্টিজার x ইজ ইকুয়াল টু int of d প্লাস 1 সেমিকোলন দিয়ে আমি এখন x টাকে তোমার ডিসপ্লে করছি। printf পার্সেন্টেজ d কমা x সেমিকোলন। কি করলাম? কিছুই করিনি কিন্তু, যে আমার ডিটা হচ্ছে একটা ডাবল টাইপের ভেরিয়েবল বা একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের ভেরিয়েবল 1.2 যার মধ্যে আছে। আমি এখন এই 1.2 এর সাথে আমি 1 যোগ করব, কিন্তু এই 1.2টাকে আমি প্রথমে কনভার্ট করে নেবো ইন্টিজারে বলে, আমি দেখো কি রেখেছি উইদিন থার্ড ব্র্যাকেট, দেখো ইন্ট অফ ডি করেছি। তার মানে কিন্তু এই ডিটা আমার ফার্স্টে ইন্টে কনভার্ট হবে, মানে 1.2 এর তোমার ইন্ট পার্ট কোনটা না 1, সেই 1 এর সাথে আমার 1টা যোগ হয়ে এখন x এর মধ্যে তোমার কি স্টোর হবে না 2। আমি তোমার দেখো ডিসপ্লে করেছি প্রিন্টে পার্সেন্টেজ ডি x, x এর মধ্যে কি আছে 2 আছে, আমাকে দেখাবে এখন 2। তাই এটাকে তোমার বলা হয় এক্সপ্লিসিট টাইপ কনভার্সন, যে আমরা একটা কোনো ভেরিয়েবলকে যদি তোমরা এক্সপ্লিসিটলি যদি টাইপ কনভার্সন করতে চাই, তখন তার জন্য আমাকে ইউজ করতে হয় জাস্ট টাইপটাকে আমাকে একটা ব্র্যাকেটের মধ্যে আমাকে লিখতে হবে, জাস্ট উইদিন দ্য ব্র্যাকেট টাইপ, উইদিন দ্য ব্র্যাকেট টাইপ, আমি যে টাইপে কনভার্ট করব সেই টাইপটা আমাকে স্পেসিফাই করতে হবে। তুমি ভাবো যে ধরে নেওয়া যাক তোমার ধরো ডাবল ডি ইজ ইকুয়াল টু 1.2 আছে, সাপোজ ডাবল ডি ইজ ইকুয়াল টু 1.2 আছে, তুমি এখন চাইছো যে 1.2 থেকে ইন্টে কনভার্ট করবে, ঠিক আছে? কিন্তু তোমাদের লিখছো ইন্টিজার x ইকুয়ালস টু ইন্ট অফ, উইদিন ব্র্যাকেট ইন্ট অফ, দেখো তুমি লিখছো d, তাহলে তোমার কি হবে, এই d এর মধ্যে 1.2 আছে, সেটা কিন্তু তোমার এখন এক্সপ্লিসিটলি তুমি কনভার্ট করছো ইন্টিজারে, তাহলে তোমার কিছু ট্রাঙ্কেশন হয়ে গেল, তোমার কিন্তু পয়েন্ট টুটা কিন্তু তোমার ট্রাঙ্কেট হয়ে গেল, দিয়ে 1টা গিয়ে তোমার স্টোর হচ্ছে কার মধ্যে, x এর মধ্যে। এখন তুমি এই x টাকে তুমি প্রিন্ট করে দিচ্ছ পার্সেন্টেজ d করে, তুমি x টাকে প্রিন্ট করে দিচ্ছ। দ্যাট ইজ এক্সাম্পল অফ এ টাইপ কনভার্সন, এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। আর এরকম অনেক এক্সাম্পল দেখানো যায়, আমার এই এক্সপ্লিসিট টাইপ কিন্তু অনেক এক্সাম্পল দেখানো যায়। তাহলে আমাকে ইউজ করতে হবে কিন্তু টাইপটা উইদিন দ্য ব্র্যাকেট, আমরা কিন্তু টাইপটাকে ব্যবহার করে আমরা কাজ করবো। তো টাইপ নিয়ে তো আমরা অনেক কিছু পড়েছি, আমাদের পাইথনে তো আমরা টাইপ আমরা পড়েছি। ওকে, আর এই টাইপ কনভার্সন করতে পারলে আমাদের কোডের পারফরমেন্স বাড়ে, আমাদের কম্প্যাটিবিলিটি বাড়ে, আমাদের ডেটা ম্যানিপুলেশন করতে সুবিধা হয়, আমাদের কোডের রিডেবিলিটি বাড়ে। দিস ইজ অ্যাডভান্টেজ অফ দ্য টাইপ কনভার্সন। আমাদের ডেটা স্টোরেজটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, যে ধরুন ডাবল তোমার বেশি স্পেস নেয়, তো আমি একটু স্পেসটাকে কম নেওয়ার জন্য কি করলাম, ডাবলটাকে আমি তোমার ইন্টে কনভার্ট করে দিলাম, দিয়ে তারপর আমি তোমার কাজ করছি।
ওকে, বোঝা গেছে? তো টাইপ কনভার্সন না করলে কিন্তু আমরা কিন্তু ইন্টিজার পার্টটা কিন্তু আমরা ট্রাঙ্কেট করতে পারতাম না এখানে। তার জন্য আমরা টাইপ কনভার্সন করে কিন্তু তাকে আমরা ট্রুটাকে ডিসপ্লে করতে পেরেছি। তুমি ধরো যদি এখানে তোমার ধরো তুমি হয়তো লিখলে, তুমি ধরো এই পার্টটা তুমি না লিখে, তুমি ধরো এখানে তোমার লিখেছো হয়তো তুমি পার্সেন্টেজ ডি ডি প্লাস ওয়ান, ওকে, ডি প্লাস ওয়ান। দেখো আমি তোর কোডটাকে রান করাচ্ছি, দেখো কি আসছে, আসছে, কাজ করছে, কাজ করছে না। কিন্তু আমি যখন তোমার দেখো আমি যখন কনভার্ট, যখন আমি টাইপ কনভার্সন করে যখন কনভার্ট করে আমি যখন কোনো অপারেশন করে দিচ্ছি, আমি তখন তোমার মানে পাশে ধরো প্লাস ওয়ানটা নেই, সাপোজ তুমি ভাবো পাশে ওয়ানটা নেই। আমি এখন তোমার দেখাচ্ছি এই পার্সেন্টেজটি এক্স, দেখো ওয়ান দেখাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু টাইপ কনভার্সন করতে পারি। দ্যাট ইজ এক্সাম্পল অফ আ এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। ওকে, সো টাইপ কনভার্সনের ক্ষেত্রে কোনো সময় টাইপের প্রমোশন হয়, কোনো সময় আবার কিন্তু তোমার ডিমোশন। ওকে, তো আমরা সবসময় চেষ্টা করব যে কোনো লোয়ার টাইপ থেকে আপার টাইপে কনভার্ট করা, তাহলে কিন্তু আমাদের কোনো ডেটা লস হবে না। কিন্তু যদি আমরা চাই যে কোনো একটা আপার টাইপ থেকে তোমার লোয়ার টাইপে যদি কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদের লস অফ ইনফরমেশন হবে। আমি দেখো তাই কিন্তু আমরা এখানে করেছি। দেখো ডাবলটা কিন্তু আপার টাইপ, কেন না তার সাইজ কত না 8 বাইট স্পেস নাই মেমোরিতে। আর একটা ইন তোমার, আমি ধরলাম তোমার 2 বাইট নাই বা 4 বাইট নাই, তাহলে একটা 8 বাইটের একটা কোনো ভেরিয়েবলকে আমরা 2 বাইট তোমার কনভার্ট করতে চাইছি, তো আমার তো লস হবে ইনফরমেশনের। তো সবসময় নিয়ম কিন্তু লোয়ার টু আপার, কিন্তু আপার টু লোয়ার হলে কিন্তু আমাদের সমস্যা হবে, আমাদের কিন্তু তোমার কিছু পার্ট ট্রানকেশন হয়ে যাবে তার সাইজ লিমিটেশনের জন্য। এটাকে টাইপ প্রমোশন বলা হয়। ওকে, টাইপ প্রমোশন। তো লোয়ার থেকে আপার করলে আমাদের প্রমোশন হবে, আর আপার থেকে তোমার লোয়ার করলে কিন্তু আমাদের ডিমোশন হবে। ঠিক আছে, ওকে। সো এটা আমাদের টাইপ কনভার্সনের বেসিক কনসেপ্ট ছিল। আমাদের টাইপ কনভার্সন আমরা পরে হয়তো আবার আমাদের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আমরা ইউজ করবো টাইপ কনভার্সন। তো যাই হোক, আমি আজকে ক্লাস শেষ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো আজ যা পড়িয়েছি।